তার মানে আমরা হচ্ছে দুই ধরনের ডেটা টাইপের সাথে পরিচিত হলাম সোফার। আরো জানি দুই ধরনের, সরি তিন ধরনের। একটা হচ্ছে ইন্টিজার, এরপরে একটা হচ্ছে ফ্লোট, এই দুইটা হচ্ছে নাম্বার নিয়ে ডিল করে, আর একটা হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, ক্যারেক্টারটা হচ্ছে কি লেটার, ঠিক আছে, যেরকম এ, বি, সি, টি, হ্যাঁ, ছোট হাতের এ, ছোট হাতের বি, স্ট্যারিক, হ্যাশ, ডলার, আন্ডারস্কোর, অ্যাট দ্য রেট, এইসব মানে হচ্ছে লেটার, এরপর হচ্ছে সিম্বল, এইসব জিনিস নিয়ে হচ্ছে ক্যারেক্টার ডিল করে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে নাম্বার, এটা পূর্ণ সংখ্যা, এটা দশমিক সংখ্যা, আর এরা হচ্ছে ক্যারেক্টার হচ্ছে লেটার এবং সিম্বল নিয়ে কাজ করে। বোঝা যাচ্ছে? তার মানে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, আমি যদি বলি এ ইজ এ ইন্টিজার ভ্যারিয়েবল, তাহলে এর ভ্যালু কিরকম হতে পারে? এর ভ্যালু হতে পারে 0, 1, 2, 3 এরকম। ঠিক আছে, এবার যদি বলি বি হচ্ছে একটা, হ্যাঁ, এবার মাইনাস নাম্বার হতে পারে, -1, -2। ঠিক আছে, এবার আমি যদি বি কে বলি যে বি একটা ফ্লোট ভ্যারিয়েবল, তাহলে এটার ভ্যালু কিরকম হতে পারে? 1.0, হ্যাঁ, 1.1, হ্যাঁ, -2.1, তো দশমিক ভ্যালু হতে পারে। আর যদি বলি সি একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল, তাহলে এর ভ্যালু কিরকম হতে পারে? এ, বি, সি, ঠিক আছে, স্টেরিক, হ্যাঁ, এরপর হচ্ছে হ্যাশ, এইগুলা। বুঝতে পেরেছেন? সো এইটা ক্যারেক্টার নিয়ে আমরা আরেকটু কথাবার্তা, ক্যারেক্টার নিয়ে আমরা মাঝে মাঝে বেশ কিছু কথাবার্তা বলবো, যখন আমাদের কোনো কনসেপ্ট দরকার হবে, সেই সময় আমরা যখন আমাদের ক্যারেক্টার ভ্যারিয়েবল কি ইউজ করা লাগবে, তখন হচ্ছে আমরা ক্যারেক্টার নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো আমরা লাস্ট ক্লাসে যেখানে আটকায় ছিলাম সেখানে আমরা আসি। লাস্ট ক্লাসে আমরা এই জায়গাতে ছিলাম যে আমরা বিভিন্ন অপারেটর দেখতেছিলাম, তাই না? বলেন তো কি কি দেখেছিলাম? অ্যারিথমেটিক অপারেটর দেখেছিলাম, তাই না? জি স্যার, লজিক্যাল। অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে, প্রিফিক্স পোস্টফিক্স অপারেটর। সো অ্যারিথমেটিক অপারেটরটা আগে শেষ করি। ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমরা দেখেছি প্লাস, সবচেয়ে কমন ইউজড, আরো আছে, ঠিক আছে, এছাড়াও আরো আছে, প্লাস, মাইনাস। এটা হচ্ছে আমার ইনটু ছিল, এটা ছিল হচ্ছে ডিভাইড। স্যার একটা কোশ্চেন ছিল, একটা হুম, কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, বল। আমাদের হচ্ছে কি থিওরি এক্সামে কি স্যার কোড গুলা কি মানে খাতায় কি লিখতে হবে? হ্যাঁ, কিছু মানে কোড কি খাতায় লিখতে text? হতে পারে, কিছু জি কোড স্যার। খাতায় লিখতে হতে পারে। ঠিক আছে, আচ্ছা, প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড, পার্সেন্টেজ, এই কয়েকটা হচ্ছে খুবই কমনলি ইউজ অ্যারিথমেটিক অপারেটর, এগুলো দিয়ে আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে পারি। তো প্লাস তো বোঝাই যাচ্ছে, প্লাসের মধ্যে আমার কিছু বলার কিছু নেই। প্লাস হচ্ছে দুই বা ততোধিক নাম্বারকে যোগ করে। ঠিক আছে, মাল টু অর টু প্লাস নাম্বারস। ঠিক আছে, তার মানে এ প্লাস বি একটা ভ্যালিড ইকুয়েশন, এ প্লাস বি প্লাস সিও করা যেতে পারে। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, সো মানে অ্যাকচুয়ালি সে দুইটা নাম্বারকে যোগ করে, বাট আমি জাস্ট বোঝার জন্য বললাম যে আপনি আসলে প্লাস দিয়ে এক ইকুয়েশনের মধ্যে অনেকগুলো নাম্বারকে যোগ করতে পারবেন। ঠিক আছে, বাট একটা প্লাস অপারেটর দিয়ে অ্যাকচুয়ালি দুইটা ভ্যালুকে যোগ করে, বাট একটা এক্সপ্রেশনের মধ্যে আপনি মাল্টিপল প্লাস রাখতে পারবেন। বুঝতে পেরেছেন? তার মানে প্লাস হচ্ছে জাস্ট সিম্পলি কতগুলো নাম্বারকে যোগ করে, তাহলে মাইনাসের কাজও হচ্ছে আমার সেম। ঠিক আছে, এটা বোঝা গিয়েছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমার আহ কি বলে এটাকে, ইনটু। ঠিক আছে, এটা হচ্ছে ইনটু, তার মানে ইনটু মানে হচ্ছে গুণ। ঠিক আছে, আমরা যে হচ্ছে আমরা বীজগণিতে বা অ্যালজেব্রাতে হচ্ছে যে গুণ করতাম, সেই গুণটাকে এখানে দেখায় হচ্ছে ইনটু দিয়ে। এরপর হচ্ছে ডিভাইড, ডিভাইড হচ্ছে ভাগ, ডিভাইডটা নিয়ে আমরা হালকা কথাবার্তা বলবো। ঠিক আছে, এরপর হচ্ছে ডিভাইড মানে সিম্পলি ভাগ আপাতত। সো এ ডিভাইড বি, তার মানে হচ্ছে আসলে আমি এ কে বি দিয়ে ভাগ করতেছি, এটা মানে হচ্ছে এইটা, বা অ্যালজেব্রা আপনারা এ ডিভাইডেড বাই বি যেটা পড়ছেন সেটা। বুঝতে পেরেছেন এটা? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পার্সেন্টেজ, পার্সেন্টেজটা নিয়ে একটু প্রথমে কথা বলে নিই। পার্সেন্টেজ হচ্ছে, দেখেন, পার্সেন্টেজ, পার্সেন্টেজ এটা মানে কি বলেন তো? এটা মানে কি? লাস্ট দিন হচ্ছে আমরা এটা বলেছিলাম যে এটার মানেটা কি। ঠিক আছে, এখন দেখেন, পার্সেন্টেজ অপারেটরটার কাজ হচ্ছে, ধরেন পার্সেন্টেজও দুইটা ভ্যারিয়েবলের উপরে হচ্ছে কাজ করে, এ পার্সেন্ট বি। ঠিক আছে,
দেখেন a% b, ঠিক আছে, এটার মানেটা কি বোঝায়? a%b এই জিনিসটার মানে কি বোঝায়? এটার মানে হচ্ছে আমি, ঠিক আছে, a কে b দিয়ে ভাগ করব, হ্যাঁ, মানে বা a ডিভাইড b, a কে b দিয়ে ভাগ করলে সাপোজ রেজাল্ট আসে c এবং ভাগশেষ আসে d, ঠিক আছে। সাপোজ আমরা জানি না যে ভাগশেষ তো বুঝি, তাই না? তাহলে a% b দিলে এটা আমাকে ডেনোট করে দিবে d এর রেজাল্টটা। বুঝতে পেরেছি? এটা কি আমি বুঝাতে পারলাম? তার মানে a% b এর রেজাল্ট হবে d, তার মানে d হচ্ছে a কে b দিয়ে ভাগ করলে যে ভাগশেষ আসে সেই ভাগশেষটা। ফর এক্সাম্পল, লেট a এর ভ্যালু হচ্ছে আমার 3, ঠিক আছে, আর b এর ভ্যালু হচ্ছে আমার 2, তাহলে a%b এটার রেজাল্ট কত আমাকে একটু বলেন। 1 a% রেজাল্ট কত? 1। কি হবে? 3 কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল আসে 1, এখানে থাকে 2, ভাগশেষ আসে 1, এই যে। ঠিক আছে, তার মানে a%b এর রেজাল্ট হচ্ছে 1। সো আমি যদি বলি তাহলে আমি বেশ কয়েকটা ভ্যালু লিস্ট ডাউন করি। a%b, জাস্ট কয়েকটা র্যান্ডম ভ্যালু নিচ্ছি, তাহলে আমরা একটা করলাম 3, 2, হ্যাঁ 3, 2, তাহলে a%b কত আসবে বলেন? 3, 2, a এর ভ্যালু 3, b এর ভ্যালু 2, 1 তাহলে 1 1 আসবে। বলেন a এর ভ্যালু 10, b এর ভ্যালু 5, কত আসবে? 0 0 0 আসবে, রাইট। a এর ভ্যালু 10, b এর ভ্যালু 7, কত আসবে? 3 3 আসবে। বুঝতে পেরেছেন? তার মানে এই জিনিসটা কিভাবে কাজ করে এবার বলেন। a এর ভ্যালু 7, b এর ভ্যালু 10, এটা কত আসবে? এটার অ্যান্সার দেন। 0 না, স্যার 0 এটা 7 হবে। এটা চিন্তা করে বলেন, বাকিরা চিন্তা করে বলেন। a এর ভ্যালু 7, b এর ভ্যালু 10, মানে অপারেশন 7 হওয়ার কথা না। রাইট। ঠিক আছে, দেখেন দেখেন a এর ভ্যালু 7, এই যে a এর ভ্যালু 7, b এর ভ্যালু 10। আমি জিজ্ঞেস করতে চাচ্ছি বাকিদের কাছে যে এখানে রেজাল্ট কত হবে। একজনের কাছ থেকে অ্যান্সার পেয়েছি যে 7 হবে। 7 হবে। 7 হবে, রাইট। সো দেখেন জিনিসটা হচ্ছে কি, এইখানে হচ্ছে আমরা যদি হচ্ছে ভিতরের ভ্যালুটা হচ্ছে আমার ছোট হয়, তখন ভাগশেষ অলওয়েজ এটাই হয়, কিন্তু কিভাবে হয়? 10 কে 7 দিয়ে একবারও ডিভাইড করা যায় না, ঠিক আছে। সো এইখানে থাকবে 0, সো 10 ইন্টু 0 ইকুয়াল টু 0, তাহলে 7 মাইনাস 0 ইকুয়াল টু হচ্ছে 7, এইভাবে। বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে Yes, পারছেন? sir. দেখেন Yes. a%b ইকুয়াল টু a হবে if a less than b, ঠিক আছে। এই স্যার জায়গাটা এখানে পয়েন্টের হিসাব করতে পারেন না স্যার? পয়েন্টের হিসাব মানে আমি যে পরে বলতেছি yes, এটা নিয়ে আরো ডিটেলস আমি আসতেছি, ঠিক আছে। ওকে, সো এই জিনিসটা কি বুঝতে পারছেন? a%b ইকুয়াল টু a হবে if a less than b, ঠিক আছে। এটা আসলে বীজগণিত, বাট আমি জাস্ট একটু আলাদা করে ফোকাস করলাম এই জিনিসটা, এটা আপনারা জানেন, ঠিক আছে। ম্যাথমেটিক্স পড়ে থাকলে মানে ঠিক মতো জেনে থাকলে এটা আপনি অবশ্যই জানেন। তো এই ধরনের কিছু ছোটখাটো ট্রিকি কোশ্চেন হচ্ছে আমি আপনাকে ধুপ করে ঢুকাই দিতে পারি, ঠিক আছে, কোশ্চেনের মধ্যে। সো এটা আমরা গেল, ঠিক আছে। তো আমরা এইবার আসতেছি এই মডিউলাস, ঠিক আছে, বা মড অপারেশন, এটাকে আমরা বলতেছি মডিউলাস বা মড, ঠিক আছে, সংক্ষেপে বলে হচ্ছে মড, ঠিক আছে। সো এই মডুলাস অপারেশনটাকে তার মানে আমরা ইউজ করি হচ্ছে ভাগশেষ ডিটারমাইন করার জন্য। দেখেন এটার একটা বড় ইমপ্লিকেশন আমাদের কাছে আছে, ঠিক আছে। এটার একটা বড় অ্যাপ্লিকেশন আমাদের কাছে আছে। মডের একটা বড় অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে দুইটা নাম্বার
অড নাকি ইভেন, সেটা আমরা মডুলাস অপারেশনের মাধ্যমে বের করতে পারি। ঠিক আছে, এরপরে দুইটা নাম্বার একজন আরেকজনের চেয়ে ছোট, সরি ছোট না, দুইটা নাম্বার একজন আরেকজন দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। ঠিক আছে, একেবারে খাঁটি বাংলা কথা। নিঃশেষে বিভাজ্য মানে কি বলেন তো? এর কোনো ভাগশেষ থাকবে না। নিঃশেষে বিভাজ্য কিনা এটা আমরা বের করতে পারি মডুলাস অপারেশন দিয়ে। ঠিক আছে, এই দুইটা আমরা দেখবো, আরো আমরা মডুলারের অনেক অপারেশন দেখবো। ঠিক আছে, আপাতত এই দুইটা অপারেশন আমরা দেখি। বলেন দুইটা নাম্বার অড না ইভেন, এই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য আমাদের কিভাবে মড অপারেশনটা কাজে লাগতে পারে বলেন তো? স্যার ইভেন নাম্বার রেখেছি। ইভেন নাম্বার, সরি দুইটা নাম্বার না, সরি কোনো নাম্বার, একটা নাম্বার, একটা নাম্বার, একটা নাম্বার, এটা দুইটা নাম্বার। ঠিক আছে, একটা নাম্বার অড না ইভেন সেটার জন্য এটা হচ্ছে মডুলাস অপারেশনের অ্যাপ্লিকেশন। সো দেখেন এটা আমরা কিভাবে বের করতে পারি। দেখেন কোন একটা সংখ্যাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে বলেন তো? কোন একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে স্যার ইভেন হইলে 0 আসবে, স্যার ইভেন হলে 0 1 আর অড হলে ভাগশেষ। দেখেন এক্স কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, ভাগশেষ, ভাগশেষের কথা বলতেছি আমি। ঠিক আছে, ভাগশেষ আইদার আসবে 0, আইদার আসবে 1, দুইটা ভাগশেষই হতে পারে, তাই না? এটা জি। বুঝতে পারছেন? ভাগশেষ আইদার 0 আসবে অথবা 1 আসবে। এখন কখন 0 আসবে আর কখন 1 আসবে? ঠিক আছে, যদি এই সংখ্যাটা জোড় হয়, ঠিক আছে, লাইক হচ্ছে 10, তার মানে যদি এই সংখ্যাটা জোড় হয় তার মানে সে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে সে কি হচ্ছে তখন ভাগশেষ আসবে হচ্ছে 0। আবার এই সংখ্যাটা যদি 11 হয়, বিজোড় হয়, x যদি 10 না হয় 11 হয়, তাহলে 11 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 5 এবং সাথে ভাগশেষ আসবে 1। তার মানে কোনো একটা সংখ্যা জোড় না বিজোড়, তার মানে আমি যদি কোনো একটা সংখ্যাকে বের করে ফেলতে পারি এভাবে যে সে হচ্ছে মানে তাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটাকে আমি একটা কোনোভাবে কম্পারিজন করতে পারতেছি যে সে 0 নাকি 1। ঠিক আছে, তাহলে আমি বলে দিতে পারবো যে সেই সংখ্যাটা আসলে অড নাকি ইভেন। ক্লিয়ার? এই কথাটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এরপরে দেখেন নেক্সট পয়েন্টটা। ঠিক আছে, নেক্সট পয়েন্টটা হচ্ছে কোনো একটা সংখ্যা আরেকটা সংখ্যা দ্বারা নিঃশেষ, মানে দুইটা সংখ্যা একজন আরেকজন দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা এটা আমি কিভাবে বুঝবো? ঠিক আছে, ধরেন আমার কাছে দুটো সংখ্যা আছে a এবং b এবং ধরে নিলাম a গ্রেটার দেন b। ঠিক আছে, ধরে নিলাম কি হবে, এটা ধরেন আপনার প্রবলেমে বলা থাকতে পারে যে কোনটা কোনটার চেয়ে বড়, হ্যাঁ, অথবা যদি বলা না থাকে সেখানে হয়তো বা আপনার অন্য কিছু ট্রিক্স বলা থাকবে। ঠিক আছে, বাট সামহাও আপনি বের করতে পারবেন a এবং b এর চেয়ে বড়, a এবং b দুইজনের মধ্যে বড় কে। ঠিক আছে, বড় বা সমান। তো আমি ধরে নিচ্ছি a b এর বড় অথবা সমান, এটা আমি ধরে নিচ্ছি, আবার বলে নিচ্ছি ধরে নিচ্ছি। তো ধরে নিলাম a হচ্ছে b এর বড় বা সমান, তাহলে a b দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা এটা আমি কিভাবে বুঝবো বলেন তো? a কে যদি আমি ভাগ করে, ঠিক আছে, ভাগশেষ, বলেন তো a কে b দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কি হতে পারে বলতে পারবেন? দেখেন আগের মতো দুইটা লাইন টানবেন, a কে b দিয়ে ভাগ করলে ভাগশেষ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আইদার 0 আর একটা হচ্ছে নট 0। বুঝতে পারছেন? একটা 0 আর একটা 0 না, এটা কি বুঝলেন? Yes, sir. ঠিক আছে, সো দেখেন a কে b দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0 হবে অথবা 0 হবে না। আচ্ছা এখন দেখেন সে ভাগশেষ যদি 0 হয় তার মানে আমরা বলতে পারি ধরেন এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5,
তাহলে চিন্তা করেন 10 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ অবশ্যই 0ই হবে। ঠিক আছে, ভাগফল আসবে 2, ভাগশেষ আসবে 0, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বিভাজ্য। ঠিক আছে, এরপরে 5। ঠিক আছে, এখন দেখেন এখানে থেকে 10 না নিলে আমি নিলাম 12। ঠিক আছে, এর ভ্যালু নিলাম 12, বির ভ্যালু ধরেন 5, 5ই আছে, 5ই আছে। এখন বলেন তো ভাগশেষ কত আসবে? 2 2 আসবে, যেটা কিনা নট 0। তার মানে আমি বলতে পারি 12 কি 5 দ্বারা বিভাজ্য? নো, নট বিভাজ্য। বুঝতে পারলেন? সো এই জিনিসটা, তার মানে আমরা মোটামুটি বুঝতে পারতেছি ভাগশেষ অপারেশনের অ্যাপ্লিকেশনটা কি, রাইট? এইবার এইটা যদি আসে, এখন হচ্ছে আমরা কি করব, ভাগশেষ অপারেশনটা পড়লাম, সবাই মোটামুটি লিখে রাখছেন না বা কোনো একটা জায়গাতে হ্যাঁ কনসেপ্টটা বুঝে রাখছেন না? ভাগশেষ অপারেটরটাকে কিন্তু আমরা অনেক ইউজ করব, ঠিক আছে, সামনে। জাস্ট বেসিক কনসেপ্টটা দিয়ে রাখলাম, থিওরিটিক্যাল কনসেপ্ট। ঠিক আছে, এখন দেখেন আমরা এখন ডিভাইড অপারেটর নিয়ে পড়বো। ডিভাইড, ডিভাইড বা ভাগ, ভাগ বা ভাগফল, ভাগফল। ঠিক আছে, ডিভাইড অপারেটরটা নিয়ে হচ্ছে আমরা পড়বো। এখন দেখেন ডিভাইড অপারেটর নিয়ে পড়বো, একই সাথে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং দুইটার, এই টাইপ কাস্টিং এর নাম শুনে আবার ঘাবড়ায় যায় না, এটা খুব সহজ জিনিস। ঠিক আছে, খালি নামটাই টাইপ কাস্টিং, হ্যাঁ ইংলিশ নাম তো এই জন্য দেখে মনে হয় কি নাম তো চিনি না, বাট জিনিস আসলে অনেক সহজ। তারপরে আমরা ভাগফল অপারেটর নিয়ে পড়বো এবং টাইপ কাস্টিং নিয়ে পড়বো। ঠিক আছে, সো দেখেন ভাগফল অপারেটর, ঠিক আছে, এটা তো একটা অপারেটর বলছিলাম না, যে কোনো হ্যাঁ ওই যে কোনো জিনিস দিয়ে কোনো সিম্বল দিয়ে যদি আমরা গুণ ভাগ যোগ বিয়োগ করি, সেটাকে আমরা বলি হচ্ছে অপারেটর। ঠিক আছে, সো এখন দেখেন ভাগফল অপারেটরটা কিভাবে কাজ করে। এ ডিভাইডেড বাই বি, তাহলে সে কি করে, এ এবং এ কে বি দিয়ে ভাগ করে। ঠিক আছে, বা এটা এ ডিভাইডেড বাই বি, যেটা যেভাবে আপনার চিন্তা করতে সুবিধা হয়, বা এ ডিভাইডেড বাই বি। ঠিক আছে, সো এখন দেখেন এ ডিভাইডেড বাই বি, এইটা যে কাজটা করে, এ কে বি দিয়ে ভাগ করে, সাপোজ ভাগফল যদি হয় সি এবং ভাগশেষ হয় যদি ডি, তাহলে সে কি করে, এই সি এর ভ্যালু কে ভাগফল হিসাবে সে ডেনোট করে বা রিটার্ন করে। বুঝতে পেরেছেন? তাহলে বলেন, এখন বলেন, খুব সুন্দরভাবে চিন্তা করে বলবেন। ঠিক আছে, 5 ডিভাইডেড বাই 2, এটার রেজাল্ট কত আসবে বলেন? 5 ডিভাইডেড বাই 2, চিন্তা করে বলবেন। ঠিক আছে, মাথা কাটায় অ্যান্সার দিবেন। 5 ডিভাইডেড বাই 2, 2 দেখেন 5 ডিভাইডেড বাই 2, স্যার দেখেন 2 আর 5 কে 2 দিয়ে যদি আমি ভাগ করি, ঠিক আছে, ভাগফল কত আসে? 2 স্যার 2, এখানে থাকে 4, অ্যান্সার হচ্ছে আমার 1। তাই না? ব্যাপারটা এরকম না? এই এই জিনিসটাই বললাম না, তার মানে 5 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 2 আসবে। কিন্তু আপনারা চিন্তা করলেন কি রে বাবা, 5 কে 2 তো 2.5 শুনে আসছি এতদিন, তাই না? তাহলে এখানে 2 কেন আসলো আবার? এরকম একটা কোশ্চেন আপনার মাথায় চাড়া দিছে না, যে 5 ডিভাইডেড বাই 2, আমরা তো এতদিন জানি 2.5, কিন্তু আজকে এসে নতুন কনসেপ্ট শুনতেছি যে 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে, সো এখন দেখেন তার মানে একটা জাস্ট কনফিউশন আপনাকে ঢুকাই দিলাম, এইবার সেই কনফিউশনটা আগে সলভ করি। ঠিক আছে, সো এই যে হচ্ছে আমার ভাগফল অপারেটর। ঠিক আছে, ভাগফল অপারেটর। এখন দেখেন ভাগফল অপারেটর হচ্ছে আমরা বেসিক খুব, হ্যাঁ বড়ভাবে যদি চিন্তা করি, আমরা 2 ভাগে ভাগ করতে পারি, আরো অনেক ভাগে আপনি চাইলে ভাগ করতে পারেন, কিন্তু আমি এটাকে চাইলে 2 ভাগে, মেইনলি 2 ভাগে ভাগ করতে পারি। একটা লেখেন, একটা হচ্ছে ইন্টিজার ডিভিশন, একটা হচ্ছে ইন্টিজার ডিভিশন, আরেকটা হচ্ছে আমার ফ্লোট ডিভিশন। দেখেই মনে হয় আপনারা কিছুটা আইডিয়া করতে পারতেছেন যে কি করতে এটা কি যাচ্ছে। টাইপ কাস্টিং এর মধ্যে লিখবো? না, এটা হচ্ছে ভাগফল অপারেটর। আমরা বলছি যে এখন একই সাথে 2টা টপিক পড়বো, আগে ভাগফলটা পড়তেছি। দেখেন ভাগফল অপারেটর, এইটার মেকানিজম, ঠিক আছে, ভাগফল অপারেটরটা 2টা মেকানিজমে কাজ করে। একটা হচ্ছে সে ইন্টিজার ডিভিশন মেকানিজমে কাজ করে,
একটা হচ্ছে সে ফ্লোট ডিভিশন মেকানিজমে কাজ করে। ওকে, ইন্টিজার ডিভিশন এবার লেখেন। ইন্টিজার ডিভিশনের ফরম্যাটটা হচ্ছে এ, দেখেন এটার ফরম্যাট, ইন্টিজার ডিভিশনের ফরম্যাট নিচে লেখেন ফরম্যাট, ফরম্যাট লেখেন ফরম্যাট এ ডিভাইডেড বাই বি লেখেন, সি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই লেখেন, সি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি, সি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি where a comma b comma c are all are, ঠিক আছে, একটু ভালো করে বোঝার জন্য লেখেন all are integers, a b c all are integers, ঠিক আছে। দেখেন আমি জাস্ট সব এক্সপ্লেন করতেছি, ঠিক আছে। এরপর লেখেন রেজাল্ট, এটার রেজাল্টটা কি আসবে। তার মানে দেখেন a ডিভাইডেড বাই b এর রেজাল্টটাকে আমি c এর মাধ্যমে ধরার চেষ্টা করতেছি, তাই না। a ডিভাইডেড বাই b কে হচ্ছে আমি c এর মাধ্যমে ধরার চেষ্টা করতেছি। তার মানে দেখেন এটার রেজাল্ট হচ্ছে এরকম, a যাকে হচ্ছে আমি b দিয়ে ভাগ করতেছি, এখানে সাপোজ ভাগফল আসতেছে হচ্ছে q, ঠিক আছে, আর ভাগশেষ আসতেছে হচ্ছে সাপোজ r, ঠিক আছে। তার মানে রেজাল্টটা হবে হচ্ছে c ইকুয়াল টু r। এটা লিখে রাখেন, লেখেন আগে ফার্স্টে ইন্টিজার ডিভিশন। এইবার আসেন হচ্ছে ফ্লোট ডিভিশন। স্যার কিউ হওয়ার কথা না আগের হিসেবে c ইকুয়াল টু q, সরি q ভুল লিখছি, c ইকুয়াল টু q, এইটা ভাগফলটা হচ্ছে c এর মধ্যে, এই c এর মধ্যে স্টোর হবে ভাগফলটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসে হচ্ছে ফ্লোট ডিভিশন, এটা লিখে রাখেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এক্সপ্লেন করতেছি, আগে লেখেন ফরম্যাট c equal to a divided by b where দেখেন c is a float, where c is a float, c must be a float, ঠিক আছে, c একটা ফ্লোট হবে। ওকে, ফ্লোট হলো। এরপরে আমার a or b anyone is a float, is a float or both, anyone is a float or both, দেখেন আচ্ছা। এরপর এটা লিখছেন না, এখন দেখেন এটার রেজাল্টটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝান। রেজাল্ট, ঠিক আছে, সাপোজ রেজাল্ট লিখে রাখেন হচ্ছে এভাবে 3.0 ডিভাইডেড বাই 2 লেখেন, 3.0 ডিভাইডেড বাই 2, তার মানে এটা a, এটা b, ঠিক আছে। তার মানে লাস্ট লেখেন c is equal to 1.5। এখানে কোনো ভাগশেষের কনসেপ্ট নাই, ঠিক আছে। রিমাইন্ডারে কোনো কনসেপ্ট লিখে রাখেন, অ্যাডিশনাল নিচে লিখে রাখেন, এখানে কোনো ভাগশেষের কনসেপ্ট নাই, ঠিক আছে, লিখে রাখছেন। এইবার আসেন, যদি লিখে রাখেন এইবার আমি এক্সপ্লেন করা শুরু করি। সবার লেখা শেষ না? এতটুকু সবার লেখা শেষ না? একটু আচ্ছা, এখন দেখেন ভাগফল অপারেটরটা নিয়ে আমরা যখন ফার্দার কাজ করতে যাই, এই যে দেখেন ভাগফল অপারেটর এবং ভাগশেষ অপারেটর, এই দুইটা জিনিস নিয়ে আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, বাট কনফিউশন হওয়ার কিছু নাই। আপনাকে এই দুইটা জিনিস আপনি যদি মোটামুটি ভালো মতো বুঝে রাখেন, এখানে কনফিউজড হওয়ার কিছু নাই।
আর এই কনফিউশনের সুযোগ নিয়ে ভাগফল এবং ভাগশেষ অপারেটর নিয়ে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন ঢুকাই দেওয়া যায়, ঠিক আছে? বাট আপনি যদি বুঝেন তাহলে আপনার কাছে সিম্পল মনে হবে যে আপনি একটা ম্যাথ সলভ করতেছেন, আর যদি না বুঝেন সেক্ষেত্রে আপনার কাছে মানে আপনি উল্টাপাল্টা অ্যান্সার করে আসবেন, ঠিক আছে? আপনি আপনার ওই যে অ্যালজেব্রা মাথায় আছে, সেই অ্যালজেব্রিক কনসেপ্ট অনুযায়ী আপনি আপনার অ্যান্সার করে আসবেন, কিন্তু প্রোগ্রামিং আর অ্যালজেব্রা কিছু জায়গায় ডিফারেন্ট, তাই না? সো এটা হচ্ছে আরেকটা ডিফারেন্সের জায়গা। তো দেখেন, আমরা অ্যালজেব্রা বলতে ভাগফল মানেই আমরা দেখছিলাম যে 5/2 মানে হচ্ছে 2.5, তাই না? এভাবে আমরা করে দেখেই ফেলছিলাম। কিন্তু আমরা এখানে এসে আমরা ভাগফলকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, ঠিক আছে? একটা হচ্ছে ইন্টিজার ডিভিশন। ইন্টিজার ডিভিশনটার মেইন কথা হচ্ছে, আমরা এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, ইন্টিজার ডিভিশনের মেইন কথা হচ্ছে ভাগফল অপারেটরে এই পাশে একটা ইন্টিজার থাকবে, এই পাশে একটা ইন্টিজার থাকবে, দুই পাশেই দুইটা ইন্টিজার থাকবে। এইটাকে আমরা মেইনলি বলতেছি হচ্ছে ইন্টিজার ডিভিশন। দেখেন এটাকে বলছি যে সিটা আসলে আমার মুখ্য না, ঠিক আছে? সিটা আমার পরের ব্যাপার, সিটা হচ্ছে আমার সেকেন্ডারি। দেখেন মেইন কথা হচ্ছে ওয়ার এ এন্ড বি অল আর ইন্টিজার্স, তার মানে এই লেফট হ্যান্ড সাইডে একটা ইন্টিজার, রাইট হ্যান্ড সাইডে যদি একটা ইন্টিজার হয়, তখন সে, এটাকে আমি বলতেছি মেকানিজম 1 আর এটাকে বলতেছি মেকানিজম 2, সে তখন মেকানিজম 1 অনুযায়ী কাজ করবে। বুঝতে পারছি? তার মানে স্যার আরেক আমার প্রোগ্রামের মধ্যে এই যে ডিভিশন অপারেটর, ডিভিশন মানে তো ভাগফল, এটা তো বুঝেন, ডিভাইড করা, ভাগ করা, ঠিক আছে? সো এই ডিভিশন অপারেটরটা, এটাকে আমি ভাগফল আর বলবো না খুব একটা বেশি, ডিভিশনই বলবো, ঠিক আছে? এই ডিভিশন অপারেটরের লেফট অপারেন্টটা এবং রাইট অপারেন্টটা দুইটাই যদি ইন্টিজার নাম্বার হয়, এ বি দুইটাই যদি ইন্টিজার নাম্বার হয়, তাহলে সেটা ইন্টিজার ডিভিশনের আওতায় পড়বে, বা সেটা মেকানিজম 1 এর আওতায় পড়বে। তার মানে সাপোজ ধরেন ইন্ট এ কমা বি, আমি যদি কোথাও লিখি a ডিভাইডেড বাই বি, তার মানে এটা কি? এটা হচ্ছে একটা ইন্টিজার ডিভিশন, ঠিক আছে? আবার ইন্ট এ কমা ইন্ট এ সাপোজ, এরপর আমি যদি লিখি a ডিভাইডেড বাই 2, তাহলে এটা কি? এটা একটা ইন্টিজার ডিভিশন, কারণ এটা লেফটও একটা ইন্টিজার, রাইটও একটা ইন্টিজার। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু জি ক্লিয়ার? স্যার। তার Yes, মানে কোন আওতায় পড়বে সেটা তো বুঝতে পারছেন, ঠিক আছে? তার মানে যদি দুইটা ইন্টিজার থাকে তাহলে সে পড়বে হচ্ছে ইন্টিজার ডিভিশনের আওতাতে। সো ইন্টিজার ডিভিশনের আওতায় যদি পড়ে, তাহলে আমার কাজটা কিরকম হবে? তখন রেজাল্টটাকেও সে একটা ইন্টিজার হিসেবে প্রডিউস করবে। দেখেন তার মানে ইন্টিজার ডিভিশনের আউটপুটও হচ্ছে একটা ইন্টিজার। সো দেখেন এইখানে এবার এই জিনিসটাকে বুঝেন, নোটেশনটাকে বোঝার চেষ্টা করে। ইন্টিজার ডিভিশনের এটা একটা ইন্টিজার ডিভিশন, তার কারণ হচ্ছে আমি বলছি এ বি একটা ইন্টিজার এবং সেটার রেজাল্ট হচ্ছে সি, এবং দেখেন আমি বলে দিচ্ছি সিও একটা ইন্টিজার। বুঝতে পারছেন? তাহলে আমি যদি আপনাকে বলি যে a ইকুয়াল টু 5, হ্যাঁ, আর b ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে এরা দুইজনই যদি একটা ইন্টিজার হয়, তাহলে বলেন আরেকটা ইন্টিজার c ইকুয়াল টু a ডিভাইডেড বাই b, তাহলে c এর রেজাল্ট কত বলেন? সবাই বের করেন। One. হ্যাঁ, চিন্তা করে বের করেন কত আসবে। 1 স্যার। 1 আসবে না? 1 আসবে কি? 1 আসবে না। ও সরি সরি, আপনি ভাগ 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 দেখাচ্ছি, সরি আমি নিজেই উল্টে ফেলছি। হ্যাঁ, সি এর রেজাল্ট আসবে হচ্ছে 1, এক্স্যাক্টলি কারেক্ট। সো এখন বলেন, এখন হচ্ছে আমাকে কয়েকটা অ্যান্সার দেন, ঠিক আছে? কয়েকটা প্র্যাকটিস প্রবলেমের অ্যান্সার দেন, প্র্যাকটিস প্রবলেমের অ্যান্সার দেন। এইবার ধরেন, ঠিক আছে, ইন্টিজার ডিভিশন, আমি এখন ইন্টিজার ডিভিশন দেখবো। ইন্টিজার ডিভিশনের রুলস আমি যদি আপনাকে আবার জিজ্ঞেস করি পরীক্ষায় সিটিতে, আপনাদের এই সিএসসি 115 এর সিটির ডেট কবে বলেন তো? সিআর আমাকে জানান নেই এখনো কিছু। সিআর আছেন? স্যার সিআর এর নেটে প্রবলেম। আচ্ছা, আমাকে সিআর কে বলবেন যে আমাকে সিটির ডেট গুলা জানাইতে, ঠিক আছে? স্যার আমাদের হচ্ছে যে 6 উইকে আপনার সাথে সিটি আছে স্যার। 6 থেকে বলতে এখন এত লেটে রাখছেন এটা? সমস্যা নেই, স্যার এই সময়। 31 তারিখ এই মাসে। আচ্ছা ঠিক আছে, এই মাসে 31 তারিখ তো। ওকে, সো দেখেন ইন্টিজার ডিভিশন, ঠিক আছে? সো আমার এটা যদি এ হয়, এটা যদি বি হয়,
এ ডিভাইডেড বাই বি এর রেজাল্টকে আমি নোট ডাউন করবো। বলেন 50 ডিভাইডেড বাই 7 এটার রেজাল্ট কত আসবে? বলেন 50 ডিভাইডেড বাই 7 আসবে। রেজাল্ট আসবে 7। ঠিক আছে, বুঝতেছেন তার মানে। এরপরে 45 ডিভাইডেড বাই 9 কত আসবে? 0 না, 0 আসবে না, 5 নং 45। 5 আসবে। এবার বলেন 9 ডিভাইডেড বাই 45 এটা কত আসবে? 9 আসবে। এটা ছিল 0 0 আসবে, কারণ 9 কে 45 দিয়ে একবার ভাগ করা যায় না, এটা ভাগফল ভাগশেষ না। ঠিক আছে, এরপরে বলেন 10 ডিভাইডেড বাই 2 কত আসবে? 5 ঠিক আছে, তার মানে ভাগশেষ অপারেটর আমরা বুঝতে পারতেছি। আরেকটা, ঠিক আছে, ধরেন 11 ডিভাইডেড বাই 3 কত আসবে বলেন? ঠিক আছে, তার মানে আমরা ইন্টিজার ডিভিশন আমরা একদম বুঝে গেছি, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি যে অপারেটরের দুই পাশেই যদি দুইটা ইন্টিজার থাকে তাহলে রেজাল্টটা আমরা ওই যে বীজগণিতের মতো, হ্যাঁ, পয়েন্টে রেজাল্ট আসে না। ঠিক আছে, তাহলে ইন্টিজার ডিভিশনের মেইন কথাই হচ্ছে আমার দশমিকে রেজাল্ট আসবে না, দশমিকে রেজাল্ট আসবে না। মানে জিনিসটা ও সি প্রোগ্রাম যেভাবে কাজ করে, আমার ভাগ করতেছি দুইটা ইন্টিজারকে, তাহলে আমি রেজাল্টটাও দিব ইন্টিজারে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সে কাজ করে। এখন দেখেন নেক্সট, তার মানে ইন্টিজার ডিভিশন ক্লোজ, এটা একবার খুব ভালো মতো বুঝে গেছি, কারণ এটা আমার অনেক ভালো মতোই বোঝা লাগে, কারণ এই জিনিসটা নিয়ে আমরা অনেক কাজ করি। ঠিক আছে, ভাগফল এবং ভাগশেষকে একসাথে মিলায় আমরা বেশ কিছু কাজ, অপারেশন, ম্যাথমেটিক্যাল কাজ করি। সো এই যেটা হচ্ছে, এটা আমি একটু টাইম নিয়ে বলতেছি। এরপর হচ্ছে ফ্লোট ডিভিশন। ফ্লোট ডিভিশনের পাশে আরেকটা লিখে রাখেন, এটা হচ্ছে সংকর ডিভিশন। সংকর মানে কি? ভেজাল, তাই না? তো সংকর ডিভিশন, এটা কিন্তু আবার সংকর ডিভিশন বলে কোনো নাম নেই। ঠিক আছে, ওকে। সো এখন দেখেন সংকর ডিভিশন এটা বা ফ্লোট ডিভিশন, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার এই ভাগশেষ অপারেটরের যে কোনো এক পাশে কোনো একটা ফ্লোট হবে, দুইটাও হতে পারে। এটা আইদার ফ্লোট হতে পারে, এটা আইদার ফ্লোট হতে পারে, আইদার, আমি কিন্তু আইদার কথাটা ইউজ করতেছি, ঠিক আছে, অথবা দুইজনই ফ্লোট হতে পারে। ঠিক আছে, এরকম কেসে রেজাল্টটা প্রডিউস হবে হচ্ছে ফ্লোটে, তখন রেজাল্টটাও আসবে হচ্ছে ফ্লোটে। ফ্লোট ইকুয়াল টু ফ্লোট ডিভাইডেড বাই ফ্লোট। এইটা মানে এমন না যে দুইটাই ফ্লোট হতে হবে, যে কোনো একটা ফ্লোট হলেই রেজাল্ট চলে আসবে হচ্ছে ফ্লোটে। ঠিক আছে, তো এখন দেখেন এইটা, এবার এই ফরম্যাটটা বোঝার চেষ্টা করেন, আমি যে ফর্মালি ডেনোট করছি সেটাকে দেখেন। হোয়ার সি ইজ এ ফ্লোট, সিটা পড়ে, ঠিক আছে। এখন দেখেন এ অর বি এনিওয়ান ইজ এ ফ্লোট অর বোথ। ঠিক আছে, দেখছেন এ অর বি এনিওয়ান ইজ এ ফ্লোট অর বোথ। এবং দেখেন তার মানে এ আর বি এর ডিভিশনের রেজাল্টটা আসতেছে হচ্ছে সি এর মধ্যে, তার মানে সি ইজ এ ফ্লোট। এটা কি বুঝতে পারলেন? এখন কি জিনিসটা বোঝা গেল? সবাইকে বুঝতে পারছেন ফ্লোট ডিভিশন? yes sir জি স্যার। হ্যাঁ, তার মানে এই ক্ষেত্রে আমার কম্বিনেশন কি কি কম্বিনেশনে কাজ করতে পারে দেখেন, দুইটার এ ডিভাইডেড বাই বি, ঠিক আছে, রেজাল্ট ফ্লোটে আসবে, এইটার রেজাল্ট ফ্লোটে আসবে, এটা নিয়ে কোনো আমার, এইটা আমার ফিক্সড। কিন্তু সেক্ষেত্রে যেটা হতে পারে এ ফ্লোট, এটা লেখেন এ ফ্লোট বি ইন্টিজার, এ ফ্লোট বি ফ্লোট, ঠিক আছে, অথবা এ ইন্টিজার বি হচ্ছে আমার ফ্লোট, অথবা এ ফ্লোট বি ফ্লোট দিয়ে দিছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই কম্বিনেশনে হচ্ছে আমার রেজাল্টকে আমি ফ্লোটে প্রডিউস করতে পারবো। সো এখন দেখেন আমি যদি আপনাকে বলি ফ্লোট এ ইজ ইকুয়াল টু হচ্ছে ধরেন 3.0, ঠিক আছে, ফ্লোট বি ইজ ইকুয়াল টু ধরেন হচ্ছে
না 3.0 না 13.0, a is equal to 13.0, b is equal to ধরেন হচ্ছে 5.0। তাহলে আপনি আমাকে বলেন, ঠিক আছে, a আর b, এই যে আগের মতো কলাম করতেছি, a ডিভাইডেড বাই b, এটার রেজাল্ট কত বলেন? 13.0, 5.0, 5.0, এটার রেজাল্ট কত বলেন? 13.0, 5.0, বলেন। ক্যালকুলেটর বের করেন, ক্যালকুলেটর দিয়ে বলেন 2.5 2.6 কত আসে। yes sir একদম 2.6 2.6 তো আচ্ছা, এবার বলেন, এটাকে দেখেন চেঞ্জ করি, 13 আর 5.0, বুঝলেন কি চেঞ্জ করলাম? 13 আর 5.0 মানে এটাকে ইন্টিজার চিন্তা করতেছি, ঠিক আছে। বলেন এটার রেজাল্ট কত? so still same as before. 2.6 না না, কেন এটার রেজাল্ট 2.6 আসবে? বোঝেন না কি করছি? 13টাকে ইন্টিজার হিসেবে চিন্তা করছি। আমি তো বলছি কি, যদি একটা যে কোনো একটা যদি ফ্লোট থাকে, এই দুইজনের মধ্যে যে কোনো একটা যদি ফ্লোট থাকে, রেজাল্ট ফ্লোটে আসে। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? তার মানে দেখেন, এটা ইন্টিজার, দেখেন ভ্যালু সেমই রাখছি। আগেরটাতে দুইটাই ফ্লোট ছিল, এই যে এই কম্পিটিশনটা ছিল, আগেরটাতে ফ্লোট ফ্লোট ছিল। এবার করছি একটা ইন্টিজার রাখছি আর একটা ফ্লোট রাখছি। বুঝতে পারছেন? এই যে এটা 5.0 রাখছি, এটা 13 রাখছি। 13 এর পরে কোনো ডট টট না দিয়ে আমি বুঝাইতে চাইছি এটা একটা ইন্টিজার, বুঝাইতে চাইছি। বুঝতে পারছেন? এটা কি বুঝেন নাই? রেসপন্স করেন। yes sir Yes, sir. জি স্যার। এবার বলেন 13.0 আর ডিভাইডেড বাই 5, এটার রেজাল্ট কত বলেন? The same. 2.6। এবার বলেন 13 আর 5 এর রেজাল্ট কত? Sir, 2. বুঝা গেল? তাহলে এই কলামটাতে, এই টেবিলটা দেখে আমরা কি জিনিসটা বুঝতে পারতেছি? এটা দেখে জি স্যার। yes sir সো আমরা এখন এটার আর 8 মিনিট আছে, 8 না, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নেওয়া ছাড়া 8 মিনিট আছে। So আমরা এইটুকুর মধ্যে একটা প্র্যাকটিস করি, ঠিক আছে। যা বললাম সেটা আমরা দেখি। সো দেখেন, কোড ব্লকসটা ওপেন করতেছি। দেখেন ফাইল খুলবো কিভাবে? কন্ট্রোল শিফট এন দিয়ে, তাই না? দেখেন ফাইল খুলবো কিভাবে? ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এসব দিব না। কন্ট্রোল শিফট এন একসাথে চাপলেই ফাইল খুলবে, অথবা ফাইল থেকে উপরে গিয়ে নিউ এমটি ফাইল, ঠিক আছে। নিউ এমটি ফাইল নেবেন। অনেকে প্রজেক্টে কাজ করেন, প্রজেক্টে কাজ করার দরকার নেই, ঠিক আছে। নিউ এমটি ফাইল নিয়ে কাজ করেন, অথবা কন্ট্রোল শিফট এন দিয়েও আপনি এমটি ফাইল খুলতে পারবেন, ঠিক আছে। লেখাটা একটু বড় করি, কন্ট্রোল চেপে মাউসের স্ক্রল বাটন করলে, মানে কন্ট্রোল বাটনটা চেপে ধরে মাউসে স্ক্রল করলে বড় ছোট হয়, ঠিক আছে। সো ফাইল খুলেই প্রথম কাজ কি বলেন তো? ফাইল খোলার পরে প্রথম কাজ কি? সেভ করা। করা, রাইট। ফাইল খুলে সেভ না করলে কিন্তু সেই কোড আসলে দেখা যাবে না। ইন্ট মেইন, এরপরে ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার 4 ঘর চেপে আসতে হবে কিন্তু, ঠিক আছে। এখন থেকে এই কোডের অভ্যাস করতে হবে, এরকম না হলে একেবারে আমি অনলাইনে কোনো কোড দেখবই না, ঠিক আছে। এটা একেবারে খুব মাথায় রাখেন। এই মানে এই কোড দেখার ব্যাপারে কিন্তু খুবই স্ট্রিক্ট থাকবো, যে আপনার যদি দেখি যে কোড, এই যে ব্র্যাকেট শুরু হওয়ার পরে এইখান থেকে কোড লিখতেছেন ইন্ট এ কমা বি এভাবে লিখতেছেন, তাহলে কিন্তু কোড দেখবই না, ঠিক আছে। এটা মাথায় রাখেন, ঠিক আছে। তখন কিন্তু এটা নিয়ে কমপ্লেন করেন না, আগে থেকে বলে দিচ্ছি, অনেকবার সাবধান করে দিচ্ছি, ঠিক আছে। সো ইন্ট মেইন, সো দেখেন ইন্ট মেইনে আমি প্রথমে আমার প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আমি ইন্টিজার ডিভিশন দেখবো, ঠিক আছে। দেখেন এখানে আমি অনেকগুলো ভ্যারিয়েশন, মানে যা এতক্ষণ যা বলছি সেগুলো আমি বিভিন্ন ভাবে করে দেখবো। ধরেন ইন্ট এ, ঠিক আছে, মানে এও একটা ইন্টিজার, বিও একটা ইন্টিজার, ইন্ট বি, ঠিক আছে। সো প্রথমে আমি এই অপারেশনটা দেখবো।
ইন্ট এ কমা বি, দুইটা ভ্যারিয়েবল নিয়ে রাখলাম, ঠিক আছে। আরেকটা ভ্যারিয়েবল নিয়ে রাখলাম সি, ঠিক আছে। সি ইকুয়াল টু সাপোজ আরেকটা ভ্যারিয়েবল সি নিয়ে রাখলাম। এবার এ এর ভিতরে আমি দিলাম হচ্ছে 5, বি এর ভিতরে দিলাম হচ্ছে আমি 3, ঠিক আছে। তার মানে ভাগফল আসা উচিত আমার কত বলেন তো, ভাগফল কত আসা উচিত? সি ইকুয়াল টু যদি আমি এ ডিভাইডেড বাই বি দেই, তাহলে বলেন তো সি এর রেজাল্ট কত আসা উচিত? 1. রাইট, প্রিন্টে পার্সেন্ট ডি সি, ঠিক আছে। রেজাল্ট আসলে হচ্ছে 1। তার মানে আমি যদি আপনাকে এরকম একটা কোড দিয়ে, আমি এরকম আপনাকে একটা কোড দিয়ে বললাম যে এই কোডের রেজাল্ট কেন 1 আসলো, এক্সপ্লেইন, ঠিক আছে। কেন 1 পয়েন্ট, আচ্ছা মানে 1.66 সামথিং আসবে মনে হয়, ঠিক আছে, ফ্লোটের রেজাল্ট, মানে অ্যাকচুয়াল রেজাল্ট 1.66 সামথিং। সো আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই কোডের রেজাল্ট কেন 1.66 হ্যাঁ .7 না হয় কেন 1 আসলো। তো তখন আপনাকে সুন্দর করে এক্সপ্লেন করতে হবে যে কারণ এখানে ডিভাইড অপারেটরের আমরা দেখতে পাচ্ছি যে এও একটা ইন্টিজার, বিও একটা ইন্টিজার, কারণ তাদেরকে ডিক্লেয়ার করা হয়েছে ইন্টিজার হিসাবে। তার মানে এও একটা ইন্টিজার, বিও একটা ইন্টিজার, ঠিক আছে। সো এই ডিভিশন অপারেটরটা দুইটা ইন্টিজারের উপরে কাজ করতেছে, তার মানে তার রেজাল্টটাও একটা প্রডিউস হবে ইন্টিজারের ক্ষেত্রে। সো ইন্টিজার ডিভিশনের ক্ষেত্রে আমাদের কিভাবে কাজ করে, এ কে বি দিয়ে ডিভাইড করলে আমরা জানি যে যেটা ভাগফল আসে, ঠিক আছে, এবং একটা ভাগশেষ আসে, সেই ভাগফলটাকে সে কি করে রেজাল্টের মধ্যে অ্যাসাইন করে, স্যার ঠিক একটা আছে। কোশ্চেন ছিল। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শুনতেছি, বলেন। স্যার আমি স্যার ইয়ে এ আর বি কে স্যার শুধু ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করলে হয় না কেন স্যার? ওইটার পাশে আবার স্যার দশমিক 0 বা অন্য কিছু বসাইতে কেন হয়? সব দেখতেছি, সব এই যে ফ্লোটের অপারেশন এখন আসেনি, এখানে অনেকগুলা দেখবো, ঠিক আছে, কেবল একটা দিয়ে শুরু করলাম, দেখবো, ঠিক আছে। আপনার কোশ্চেন অ্যান্সার আসতেছে পরে, দ্যাটস আমি আপাতত এটার অ্যান্সার দিচ্ছি না, ঠিক আছে। ওকে, সো আমরা প্রথমটা আমরা একটা ক্লিয়ার বুঝতে পারলাম, এখানে আমার কোনো ডাউট নেই। ইন্টিজার ডিভিশন এতটুকুই, ইন্টিজার ডিভিশন এতটুকুই, ঠিক আছে। তো আমার ঝামেলাটা লাগে কোথায়, ঝামেলা না মানে একটু ব্রড সেন্সে কোনটা, ফ্লোট ডিভিশন। ফ্লোট ডিভিশনটা একটু বড়, ঠিক আছে, মানে এখানে অনেক কনসেপ্ট কভার করা যায়। তো ইন্টিজার ডিভিশন আরেকটা কনসেপ্ট দেখায় একই সঙ্গে। দেখেন আমি চাইলে এখানে শুধু যে a ডিভাইডেড বাই b এমন দিতে পারবো না, a ডিভাইডেড বাই 2 ও দিতে পারবো, ঠিক আছে। একটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালু, বুঝতে পেরেছেন। সো তখন আমার রেজাল্ট আসলে হচ্ছে 2। তার মানে এখানে আমি চাইলে কনস্ট্যান্ট ভ্যালু আমি দিতে পারবো, ক্লিয়ার। সো কনস্ট্যান্ট একটা ইন্টিজার দিতে হবে, আবার এখানে 2.5 দিয়ে বসে দিলাম, ঠিক আছে। 2.5 দিলেও কাজ করবে, ঠিক আছে, কিন্তু যেভাবে কাজ করবে সেটা আপাতত বলতেছি না। সো এটা গেল। আচ্ছা আপনারা একটা কাজ করেন, ঠিক আছে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আগে নেই। ওকে আমরা শুরু করতেছি, হ্যাঁ যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা এখন ফ্লোট ডিভিশন দেখবো। ফ্লোট, সো বলেন তো ফ্লোট ডিভিশনের ক্ষেত্রে আমার আমি যদি ফ্লোট ডিভিশনের কথা বলি, ফ্লোট ডিভিশন দেখেন, বলেন তো ফ্লোট ডিভিশনের রেজাল্টটা কিসে প্রডিউস হবে? রেজাল্ট সি না, রেজাল্ট কি বলেন? Sir, float. রাইট, রেজাল্টটা হবে হচ্ছে আমার ফ্লোটে, ঠিক আছে। রেজাল্টটা হবে হচ্ছে ফ্লোটে, আর আমার এই ডিভাইড অপারেটরের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের স্টেটটা কি হবে? এদের মধ্যে যে কোনো একটা ফ্লোট বা বোথ, এনি ওয়ান ফ্লোট, এনি ওয়ান, এনি ফ্লোট অর বোথ, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম ছিল। সো এখন দেখেন আমরা এই যে জিনিসটা করলাম, এই জিনিসটার ইমপ্লিকেশনসটা দেখি, ঠিক আছে। সো প্রথমে আমি ফ্লোট রেজাল্ট নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম, একটু বড় বড় নাম দিয়ে নিলাম, ফ্লোট রেজাল্ট। এখানে আমি রেজাল্টটাকে স্টোর করব, ঠিক আছে। এরপরে দুইটা ফ্লোট নিলাম, ফ্লোট এ কমা বি, ওকে। সো ফ্লোট এ কমা বি নেওয়ার পরে আমি কি করলাম, এ এর মধ্যে হচ্ছে রাখলাম হচ্ছে সাপোজ 5.0, ঠিক আছে। বি এর মধ্যে রাখলাম হচ্ছে সাপোজ 2.0,
ঠিক আছে। সো এখন যদি হচ্ছে আমি রেজাল্ট ইকুয়াল টু হচ্ছে আমি রাখি হচ্ছে a ডিভাইডেড বাই b, ঠিক আছে। এরপর হচ্ছে আমি প্রিন্টএফ, যেহেতু ফ্লোট প্রিন্ট দিব, একটা ফ্লোটের ভ্যালু প্রিন্ট দিব, তার মানে প্রিন্টএফ এর ফরম্যাটটা কিরকম হবে, পার্সেন্ট f কমা হচ্ছে রেজাল্ট। এতটুকু বুঝতে পেরেছেন? স্যার করলে কি আমাকে স্যার পয়েন্টের ভ্যালু কি বসাতে হবে পয়েন্টের পর মানে 0 আসতেছে 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 আগে একটা জেনারেল ফরম্যাটটা বুঝেন, ঠিক আছে। এটা 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 একটা 5.0 ফ্লোট নাম্বার, যেহেতু সো 5.0 মতো করে রেখেছি। বি যেহেতু আরেকটা ফ্লোট নাম্বার, সেহেতু 2.0 মতো করে রেখেছি। আমি আসতেছি, প্রত্যেকটা কেসেই আসতেছি এক এক করে, ঠিক আছে। তো বলেন এটার রেজাল্ট কত? 2.5 2.5 দেখে রান করি, ঠিক আছে। এই যে 2.500000000, ঠিক আছে। এইবার দেখেন, এইবার ঠিক আছে, লাস্ট যে কোশ্চেনটা আসলো, ঠিক আছে, সেই কোশ্চেনটা যে আমি তো এখানে ফ্লোট বলে ডিক্লেয়ার করেই রাখছি, তাহলে আমার এখানে 5.0 এটা দেওয়াটা কি ম্যান্ডেটরি? ঠিক আছে, তো আমি দিলাম কেটে। বলেন তো এবার রেজাল্ট কত আসবে আপনাদের ধারণা অনুযায়ী? জাস্ট 0.0টা কেটে দিলাম, স্যার এরর আসে না, 2 আসবে। এরর আসে না। 5ই আসবে। কারণ কি দেখেন, এটার এক্সপ্লেনেশনটা বলি, ঠিক আছে, লিখে রাখেন। এটা যদি আপনি মনে রাখতে চান, মানে এটা লিখে রাখতে চান, লিখে রাখতে পারেন। এটা একটা মানে ভালোই পয়েন্ট আছে। সেটা হচ্ছে এরকম, দেখেন আপনার এইখানে আপনি কি করছেন, এ আর বি কে একটা ফ্লোট হিসেবে বলেই রাখছেন, ডিক্লেয়ার করে রাখছেন যে এ এবং বি এর একটা ফ্লোট হবে, ঠিক আছে। সো এখন দেখেন, আপনি তার মানে একটা ফ্লোট নাম্বারকে সবসময় চিন্তা করেন যে সামথিং পয়েন্ট সামথিং, ঠিক আছে। বাট আপনি বলেন তো 5 নিজে একটা দশমিক সংখ্যা না? 5.0 এটা নিজে একটা দশমিক সংখ্যা না? ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে, যেহেতু এইখানে এ কে ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করাই আছে, তার মানে সে এই 5 কে কি করতেছে, এর ভিতরে 5.0 হিসেবে স্টোর করে নিচ্ছে, ঠিক আছে। এটা আপনি আপনার দিক থেকে চিন্তা করলে ছোট্ট একটা মিস্টেক। আপনার দিক থেকে যদি চিন্তা করেন যে একটা ফ্লোট নাম্বারকে তো ফ্লোট নাম্বারের মতো করেই লেখা উচিত, বুঝতে পারছেন, একটা ফ্লোট নাম্বারকে একটা ফ্লোট নাম্বারের মতো করে লেখা উচিত। কিন্তু সি প্লাস প্লাস, সি প্রোগ্রাম হচ্ছে এখানে অনেক ইন্টেলিজেন্ট। সে কি করে, যখন দেখছে যে হ্যাঁ সে একটু এখানে ইমব্যালেন্স পাইছে, কি ব্যাপার, লেফট হ্যান্ড সাইড ফ্লোট, রাইট হ্যান্ড সাইড দেখতে ইন্টিজারের মতো, এটা কেমন কথা হলো, তখন সে করে লেফট হ্যান্ড, যেহেতু আমি এই ভ্যালুটাকে ফ্লোটের মধ্যেই রাখতে চাই, যার মধ্যে রাখতে চাই, ওই যে এটা হচ্ছে তরল পদার্থের মতো, যার মধ্যে রাখি তার আকার ধারণ করে, বুঝতে পেরেছেন। সো সে কি করলো, এই ভ্যালুটাকে ফ্লোটের মতো করে কনভার্ট করে সে এর ভিতরে ঢুকায় রাখলো, বুঝতে পেরেছেন। দেখেন আপনাকে এখানে একটা মজার জিনিস দেখে, এই যে যে আমি যে কথাটা বললাম যে সে ফ্লোটে কনভার্ট করলো, এই দেখেন, এই জিনিসটার দিকে তাকান। আমি কি করছি, এই রেজাল্ট কে প্রিন্ট না করে দেখেন আমি এ কে প্রিন্ট করছি। দেখেন এই যে এর ভ্যালু ছিল 5, সেই এর ভ্যালুটাকে আমি প্রিন্ট করছি। সো এখন দেখেন এর ভ্যালুকে যখন আমি প্রিন্ট করলাম 5 দেখাচ্ছে না, কিন্তু দেখাচ্ছে কত বলেন তো, 5.00000। বুঝতে পারছেন, তার মানে কি হয়েছে, মাঝখানে একটা কনভার্সন হয়েছে। এটা কি বুঝতে পেরেছেন, মাঝখানে হচ্ছে একটা কনভার্সন হয়েছে। এই 5টাকে সে 5.0 বানায়, তারপরে এর মধ্যে সে স্টোর করছে। তার মানে এইখানের যে ডিভিশনটা, এইখানে ডিভিশনটা কিন্তু 5 ডিভাইডেড বাই 2 এইভাবে হয় নাই। এই ডিভিশনটা তার মানে কিভাবে হয়েছে বলেন তো, 5.000 ডিভাইডেড বাই 2 মানে একটা জিরো চিন্তা হবে, 2.0, বুঝতে পেরেছেন। তার মানে এইখানে কিন্তু 5/2 হয় নাই, মাথায় রাখবেন। 5/2 হলে কিন্তু রেজাল্ট আসতো 2, এটা খুব ভালো করে খেয়াল রাখবেন। 5/2 হলে রেজাল্ট আসতো কিন্তু 2, এটা মাথায় রাখবেন। কিন্তু এইখানে 5/2 হয় নাই, এখানে কি হয়েছে বলেন তো, 5.0 ডিভাইডেড বাই 2.0। এখন আপনার কোশ্চেন ছিল যে তাহলে কি ব্যাপার, হ্যাঁ আমি যে এর মধ্যে 5 রেখে আসছি, 5.0 তো রাখিনি, কিন্তু তার মানে এইখানে ভিতরে কিছু কাজ হয়েছে। সেই ভিতরের কাজটা হচ্ছে কনভার্সন হয়েছে, 5 কে আগে 5.0 তে কনভার্ট করে নিছে। বাট ফাইনালি ডিভিশনটা কিন্তু আপনার হয়েছে হচ্ছে 5.0 ডিভাইডেড বাই 2.0। ক্লিয়ার? এই জিনিসটা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। ঠিক আছে, আচ্ছা, এতটুকু বোঝা গেছে তাই না? তার মানে এইখানের যে একটা ছোট্ট প্যাচ, এই জিনিসটা আমরা ধরতে পারছি, তাই না? তার মানে a ইকুয়াল টু 5, এটার মানে কিন্তু a ইকুয়াল টু সে ভিতরে ভিতরে 5.0 কে স্টোর করছে, নট 5 স্টোর করছে। এইটা কিন্তু
বুঝতেই পারতেছেন যে এই জায়গাগুলো ধরে কিন্তু আমি কিছু কোশ্চেন আপনাকে করলেও করতে পারি, ঠিক আছে, মানে সিটিতে বা এই জায়গাগুলোতে বোঝা যাচ্ছে এখানে একটু হ্যাঁ মানে একটু ছোট 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 প্যাচের জায়গা প্যাচ দেওয়া যায় চাইলে। সো বাট আসলে জিনিস সহজ। এই যে আপনি এই কনসেপ্টটা বুঝলেন না যে এইখানে যখন ঢুকতেছে তখনই 5.0 হিসেবে ঢুকতেছে, এই জিনিসটা যদি বুঝে থাকেন তার মানে আপনি বুঝতে পারছেন, ঠিক আছে, তার মানে আপনার প্যাচে মানে সমস্যা হবে না। বাট এখানে যদি কেউ বুঝে না থাকেন আমাকে বলতে পারেন যে এই জিনিসটা আসলে বুঝেন নাই, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছেন এই জিনিসটা? সবাই কি ক্লিয়ার? প্যাচের কথা শুনে আবার ভয় পায় না কিন্তু। হ্যাঁ, জি স্যার। তাহলে দেখেন এইবার দেখেন আমি যদি এই কাজটা করি, আপনি বলেন ধরেন এখানে ফ্লোট এ না নিয়ে এই যে বিটাকে আমি ফ্লোট না নিয়ে আমি কি করব, ইন্ট বি নিব। ইন্ট বি ইজ ইকুয়াল টু হচ্ছে সাপোজ 2, ইন্ট বি ইকুয়াল টু হচ্ছে সাপোজ 2। তাহলে দেখেন a ইকুয়াল টু 5, a ইকুয়াল টু 5 মানে কি বলেন, a ইকুয়াল টু 5 মানে কিন্তু এখানে ভিতরে আরেকটা কাজ আছে, 000 রাইট? কারণ 5.0 কি এইখানে 5 রাখলো, ফাইনাল ডেস্টিনেশন তো হচ্ছে তার একটা ফ্লোট, ঠিক আছে, একটা ফ্লোটের মধ্যে তো আরেকটা ইন্টিজার থাকবে না, তাই না? সো দেখেন এইখানে আসলে হয়েছে কি এই জিনিসটা হচ্ছে 5.0 হিসাবে স্টোর হয়েছে এর মধ্যে, ঠিক আছে। নেক্সট লাইনে আসি। নেক্সট লাইনে আমি যদি যাই, এখানে আমি সাপোজ বি এর ভ্যালু দিলাম বি ইকুয়াল টু 2। বলেন তো বি ইকুয়াল টু 2 বলতে কি বির মধ্যে 2.0 স্টোর হয়েছে? বি ইকুয়াল টু কি হ্যাঁ স্যার 2.0? না স্যার। নো, স্যার ঠিক আছে, বির মধ্যে কিন্তু 2.0 স্টোর হয় না, কারণ বি কিন্তু একটা ইন্টিজার, ঠিক আছে। সো বোঝা যাচ্ছে, মানে জিনিসগুলো লজিক্যালি বোঝা যাচ্ছে। সো এখন স্যার দেখেন আমরা এখানে বি মানে ইন্ট বি ইকুয়ালস টু দিছি, আবার বি ইকুয়ালস টু 2 দিছি স্যার। একবার বি এর ভ্যালু দিলেই আচ্ছা হইতাছে না ঠিক স্যার? আছে, এই জিনিসটা আপনাদেরকে এখনো বলি নাই, ঠিক আছে। তো আমি বাট বলি নাই কিন্তু আমার অভ্যাসগত হচ্ছে আমি করে যাচ্ছি আর কি, ঠিক আছে। ধরেন ইন্ট বি, এটা আপনাদেরকে বলতাম একটু পরে, ঠিক আছে। So, আপাতত এটা নিয়ে কনসার্ন থাকেন, ঠিক আছে। ইন্ট বি, সো বি এর ভ্যালু হচ্ছে 2। সো এইবার আমি এ বাই বি কে রেজাল্টের মধ্যে স্টোর করলাম। এইবার বলেন রেজাল্টের অ্যান্সার কত আসবে? 2.5 এ স্যার 2.5 2.50 5 লিখবে। আসবে। আচ্ছা একটা জিনিস দেখেন, একটা জিনিস দেখেন, আপনি অনেক সময় এই জিনিসটা মানুষ অনেক ভুল করে, এই কথাটা আমার কথাটা খুব মানে হচ্ছে ভুল করে না, মানে এই জিনিসটা করে বসে থাকে। এই দেখেন আমি কিন্তু আগের কোডটা রান করছি, ঠিক আছে। আগের কোডটা রান করার পরে আমার এই যে এই ফাইলের এক্সটেনশনটা হচ্ছে .exe, মানে যেটা হচ্ছে রান হয় কনসোল আসে, সেই ফাইলটা হচ্ছে .exe। আগের কোডের .exe টাকে ক্লোজ না করে যদি আপনি কন্টিনিউয়াসলি বিল্ড রান করার চেষ্টা করেন, এই দেখেন বিল্ড রান অপশন আপনার কাছে আসবেই না। তখন মনে হবে কি ব্যাপার, আমার বিল্ড রান অপশন কেন আসে না, ঠিক আছে। সো মাস্ট আগের ফাইলটাকে, আগের exe টাকে কিন্তু ক্লোজ করে নিতে হবে, ঠিক আছে। ক্লোজ করার পরে আপনি রান করার চেষ্টা করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? যাই হোক, সো এই জিনিসটা মাথায় রাখেন, ঠিক আছে। আমরা অনেক সময় কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, কি ব্যাপার আমার কোড রান করে না কেন, কোড রান করে না কেন, সবই কিন্তু ঠিক আছে, কোথায় ভুল কোথায় ভুল, কিন্তু আসলে দেখা গেল কি আপনি আগের exe ফাইলটা ক্লোজ করেন নাই দেখে আপনার কোডটা রান হচ্ছে না, ঠিক আছে। সো এইসব ছোটখাটো জিনিস মাথায় রাখা উচিত। সো এখন দেখেন রেজাল্ট আসছে কত, 2.5। কেন 2.5? তার কারণ হচ্ছে আমি যদি বলি যে এক্সপ্লেইন ওয়াই দিস এক্সপ্রেশন, এই যে ওয়াই দিস এক্সপ্রেশন ইজ এ ফ্লোট ডিভিশন, যদি আপনাকে এটা এক্সপ্লেন করতে বলি, এক্সপ্লেন করতে পারবেন স্যার এটা কেন? বিকজ একটা ফ্লোট ইউজ করা হয়েছে স্যার, Right, কারণ a is a float, সো আমার আর কোনো কথা নাই। a is a float, b কি আমার এটা দেখা দিতে, কারণ একটা ফ্লোট পেয়ে গেছি, সো সঙ্গে সঙ্গে এটা একটা ফ্লোট ডিভিশন। ফ্লোট ডিভিশন কিভাবে হয়? ফ্লোট ডিভিশন হচ্ছে দেখেন ফ্লোট ডিভিশনটা সে অ্যাকচুয়ালি কিভাবে করে, এইবার দেখেন ফ্লোট ডিভিশনের অ্যাকচুয়াল মেকানিজম ফ্লোট ডিভিশনের অ্যাকচুয়াল মেকানিজমটা হচ্ছে এরকম, যখনই সে প্রথমে এই এক্সপ্রেশনটাকে সে ডিটারমাইন করার চেষ্টা করে, প্রথমে সে ডিটারমাইন করার চেষ্টা করে যে এই এক্সপ্রেশনটা একটা ফ্লোট ডিভিশন নাকি একটা ইন্টিজার ডিভিশন, ফার্স্টে সে এটা ডিটারমাইন করার চেষ্টা করে। সো আমাদের এই কেসে এ আর বি সে কি করে দেখে যে এই দুইটা লেফট হ্যান্ড মানে লেফট এবং রাইট এই দুইজনের মধ্যে কেউ একজন ফ্লোট কিনা। সে যখনই দেখলো যে এটা একটা ফ্লোট, সঙ্গে সঙ্গে সে বুঝে ফেললো যে আচ্ছা প্রথম স্টেপ আমি ক্লিয়ার করে ফেললাম যে এটা আমার একটা ফ্লোট ডিভিশন, তার মানে রেজাল্ট আমার ফ্লোটে আসবে, ঠিক আছে। এখন নেক্সট পয়েন্ট সে দেখে যে দুইটাই ফ্লোট কিনা, এবার সে চেক করে দুইটাই ফ্লোট কিনা, বুঝতে পারছেন? তার মানে এখন দেখেন এইখানে কিন্তু দুইটা ফ্লোট না, এ 5.0 সে আগেই কনভার্ট করে রেখে আসছে, তার মানে সে এ কে 5.0 হিসেবে বসায়,
আর বি কেসে কি করে, বি কেসে সে যখন দেখে 2 তখন সে কি করে 2 কে এই এই জায়গাটাতে 2 কে 2.0 হিসেবে চিন্তা করে। বির মধ্যে কিন্তু 2.0 ঢুকায় না, এটা কিন্তু চিন্তা হ্যাঁ বোঝার বিষয়। বির মধ্যে সে 2.0 ঢুকায় না, জাস্ট এই এক্সপ্রেশনের রাইট সাইড কে সে 2.0 হিসাবে কনভার্ট করে নেয়। তার মানে সেকেন্ড ধাপটা হচ্ছে কনভার্সন, ঠিক আছে, কনভার্ট। এরপরে সে কি করে, দুইটাকেই সে ফ্লোটে কনভার্ট করার পরে সে ফাইনালি রেজাল্টটাকে সে ক্যালকুলেট করে। বুঝতে পেরেছেন? এই জিনিসটা কি বোঝা গেছে? তার মানে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বলেন তো 2 জিনিসটা কি, 2 জিনিসটা একটা ইন্টিজার, এই ব্যাপারে কোনো মাপ নাই, ঠিক আছে। আর 2.0 জিনিসটা কি বলেন তো, 2.0 জিনিসটা হচ্ছে একটা ফ্লোট। বুঝতে পারছেন? তার মানে আপনি 2 কে কখনোই প্রোগ্রামে ইন্টিজার বলবেন না, এটা বোঝা যাচ্ছে? আমি একটা প্রোগ্রামে যদি আপনাকে জিজ্ঞেস করি 2 কি, 2 কখনোই একটি ইন্টিজার না, তাহলে আপনার কোশ্চেন হচ্ছে এখানে তো ভাই 5 তো দেখা যাচ্ছে একটা ইন্টিজার, কিন্তু এই হচ্ছে একটা ফ্লোট, এটা আসলে 5 না, এটা আসলে সে 5.0 হিসেবে কনভার্ট করে নিচ্ছে। বোঝা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার জি স্যার। বুঝতে পারছি? ঠিক আছে, তার মানে 2 মানে ইন্টিজার, 2.0 মানে ফ্লোট, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটাও তাহলে বোঝা যাচ্ছে, ঠিক আছে, এটাও তাহলে বোঝা যাচ্ছে। এখন দেখেন, এইবার আপনাকে একটা কাজ দিই, ঠিক আছে, এইবার আপনাকে একটা কাজ দিই, চিন্তা করে বের করবেন, ঠিক আছে। ইন্ট এ কমা বি কমা রেজাল্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে সাপোজ ধরেন 5, বি ইকুয়াল টু হচ্ছে আমার 2, ঠিক আছে। রেজাল্ট আমার দরকার নেই, রেজাল্ট আপনার দরকার নেই, ঠিক আছে। আপনি এই যে a ডিভাইডেড বাই, আপনি এখানে যে কোনো কিছু করতে পারেন, আপনি চাইলে এখানে ফ্লোট ভ্যারিয়েবল নিতে পারেন, ঠিক আছে, অনেক কিছু করতে পারেন। বাট আমার দরকার হচ্ছে কি, আমার দরকার হচ্ছে a কে b দিয়ে ডিভাইড করবেন এবং রেজাল্টটা আমাকে 2.5 দেখাবেন। a কে b, a আর এর b আর a এর ভ্যালু কত, 5, 5 কে 2 দিয়ে ডিভাইড করে আমাকে রেজাল্টটা 2.5 এ এনে দেখাবেন, ঠিক আছে। এবং আমি কিন্তু মাঝখানে আপনাকে এখানে যে কোনো কিছু করার জন্য অ্যালাউ করে দিলাম, যে কোনো কিছু করার জন্য আমি আপনাকে অ্যালাউ করে দিলাম। এখন আপনি চিন্তা করে করেন যে কিভাবে 5 এবং 2 কে, এই যে মানে a এবং b এর যে ভ্যালু, এদেরকে কিভাবে আপনি ফ্লোট রেজাল্টে নিয়ে যাবেন। এখানে ঝামেলাটাও বলে দিচ্ছি, ঝামেলাটা হচ্ছে এখানে আসলে দুইজনই ইন্টিজার, সো আপনি যদি 5 ডিভাইডেড বাই 2 করেন, রেজাল্ট কিন্তু আসবে 2, 2.5 আসবে না। সো আমার ঝামেলাটা হচ্ছে এইটা, এবং আমি কিন্তু আপনাকে কাজ দিলাম যে এটাকে 2.5 হিসাবে আনতে হবে, এটাই হচ্ছে আপনার আসলে কাজ, ঠিক আছে। সো বুঝতে পারছেন? সবাই কাজটা বুঝতে পারছেন? কাজটা কি সবার ক্লিয়ার? একটু জি আমাকে স্যার। Yes, sir. কাজটা ক্লিয়ার হলে আপনারা খাতা কলমে করতে পারেন, ঠিক আছে, কোড নট নেসেসারি। আপনি আমাকে একজন যদি কেউ সলিউশন পেয়ে যান আমাকে বলতে পারেন। স্যার এদেরকে যদি স্যার পরে আবার ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করি তাহলে হবে না? একটু সবাইকে চিন্তা করার সুযোগ দিয়ে এরপর আমি শুনতেছি একটা 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 করে সলিউশন, মানে একটু টাইম নিয়ে চিন্তা করেন, তারপরে প্রথমে অ্যান্সারটা নিচ্ছি না। এটা বলতে পারবেন কি, কোনো আইডিয়া চিন্তা করেছেন কিভাবে করা যেতে পারে? Sir, float result is equal to a by b, a divided by b. ফ্লোট Result equal to a divided by b. রেজাল্ট নিলাম একটা, আচ্ছা একটা সলিউশন আমরা পেয়েছি, রেজাল্ট ইকুয়াল টু a ডিভাইডেড বাই b। সো আমি প্রিন্টএফ করে দেখি রেজাল্টকে যে আমরা ঠিক মতো পেলাম কিনা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে। সো আমরা যদি দেখি রেজাল্ট আসলে 2.0000,
2.5 আসার কথা ছিল, 2.00 আসছে। ঠিক আছে, আচ্ছা এটা রেজাল্ট 2.00 যে আসছে, এই কেন 2.0 আসলো এই জিনিসটা কেউ কি এক্সপ্লেন করতে পারবে? কেউ এক্সপ্লেন করতে পারবে? স্যার রেজাল্টটাকে আমরা ফ্লুইড দেখেন এই জিনিসটা হয়েছে হচ্ছে এরকম, আমরা দেখেন ওই লাইনটা তখন বলছিলাম না যে ফ্লোট, সাপোজ দেন ফ্লোটের একটা ভ্যারিয়েবল দিলাম এক্স, এক্স ইকুয়াল টু 2 যখন করি তার মানে কি হয়, এই জিনিসটা ভিতরে ভিতরে কাজ হয় হচ্ছে এক্স ইকুয়াল টু 2.000 সে ভিতরে ঢুকায় নেয়। ঠিক আছে, সো এইবার আমি কি করি, এই লাইনটাতে আসি, এই লাইনটাতে আমরা জানি কি সমান চিহ্ন হ্যাঁ। যদি থাকে, দাঁড়ান দাঁড়ান আমি একটু বলি, সমান চিহ্ন যদি থাকে আগে কোন পাশটা ক্যালকুলেট হয়, আগে রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট হয়, তাই না? আগে রাইট হ্যান্ড সাইডে যায়। তো দেখেন রাইট হ্যান্ড সাইডে গিয়ে সে দেখলো কি দুইটাই ইন্টিজার, এ এবং বি দুইটাই ইন্টিজার, তার মানে এই ডিভিশনটা কি ইন্টিজার ডিভিশন নাকি ফ্লোট ডিভিশন বলেন তো? integer division. ইন্টিজার Integer ডিভিশন। division. সো ইন্টিজার ডিভিশন যখন সে পাইলো তখন কি করলো, 5 এবং 2 এই দুইটাকে ভাগ করে সে রেজাল্টটা বানালো 2, এরপর 2টাকে যখন সে রেজাল্টে ঢুকাচ্ছে, রেজাল্ট আবার একটা ফ্লোট, তার মানে ভিতরে প্রথমে এই কাজটা হয়েছিল রেজাল্ট ইকুয়াল টু 2, এরপরে যেহেতু রেজাল্ট একটা ফ্লোট এরপরে অ্যাডিশনাল আরেকটা কাজ হয়েছে রেজাল্ট ইকুয়াল টু 2.0000, এই জন্য আপনি রেজাল্টে 2.00 দেখতে পাচ্ছেন। বুঝতে পেরেছেন? স্যার float result equal to স্যার ওই লাইনে যদি করলে তো স্যার একই আসবে, একই একই, কারণ সে আগে রাইট হ্যান্ড সাইডে যাবে, রাইট হ্যান্ড সাইডে গিয়ে আগে ইন্টিজার ডিভিশন করবে, ইন্টিজার ডিভিশন করার পরে তখন হচ্ছে তার রেজাল্টটা একটা ইন্টিজারই চলে আসবে, 2 চলে আসবে, ফার্স্টে 2 ক্যালকুলেট হবে, রাইট হ্যান্ড সাইডটা আগে ক্যালকুলেট হয়, তার মানে রাইট হ্যান্ড সাইডে 2 আসবে। 2টাকে সে 2.00 কেন বানাইলো, কারণ 2টাকে একটা ফ্লোটের মধ্যে অ্যাসাইন করা হয়েছে, দ্যাটস ওয়াই সে কি করে অ্যাসাইনমেন্টের সময় 2.00 হিসাবে ঢুকে যায়। বুঝতে পেরেছেন? সো আপনি উপরে করেন নিচে করেন কোনো লাভ নেই। আমার তো স্যার 2.500 আসছে। কোথায় আপনি কি এ বি কে হচ্ছে ফ্লোট হিসেবে নিছেন? দেখি দেখান তো, জি স্যার, জি স্যার। দেখি আপনার কোডটা দেখি। স্যার ভুল হয়েছে স্যার। আমি কিন্তু আপনাকে দিয়ে দিছি এখানে এ আর বি দুইটি ইন্টিজার, তাহলে এই সলিউশনটা আমার কার্যকর হলো না, এবং কেন কার্যকর হলো না সেটাও কিন্তু আমরা বুঝলাম, তাই না? সলিউশন কেন কার্যকর হলো না, তাহলে এখন নেক্সটে আসি, বলেন তাহলে নেক্সট সলিউশন বলেন কেউ একজন, আর কারো কোনো সলিউশন পেয়েছেন? স্যার তাহলে তো এটা স্যার পসিবল হওয়ার কথা না, যেহেতু আপনি পসিবল বললেন আগে পসিবল পসিবল, এটা পসিবল পসিবল, স্যার ওই রিমাইন্ডারের কোনো কিছু করতে হবে? কিছু করা লাগবে না। দেখেন আমি করে দেই আপনাদেরকে, দেখেন তাকান আমার সলিউশনের দিকে তাকান, সবাই আমার সলিউশনের দিকে তাকান, যে যা করতেছেন দেখেন, একটা অ্যাডিশনাল নিলাম ফ্লোট সি ইকুয়াল টু এ, বলেন কি হইলো, এই কাজটা করলে কি হইলো বলেন তো? স্যার A কে তারা আবার 5.00 ধরে নিবে। রাইট, এটা তখন তার মানে সি ইকুয়াল টু কিন্তু এর ভ্যালুই কিন্তু এর দশমিক ভ্যালু, বুঝলেন? এখন তাহলে আমি বলেন কি করব, বা আচ্ছা আপনি তো এইভাবে অভ্যস্ত না, ফ্লোট সি লিখলাম, ঠিক আছে, সি ইকুয়াল টু এ লিখলাম, ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকটা ফ্লোট নিলাম, ফ্লোট রেজাল্ট নিলাম, ঠিক আছে, রেজাল্ট ইকুয়াল টু এবার দিলাম হচ্ছে সি ডিভাইডেড বাই বি, বুঝতে পারছেন? রেজাল্ট ইকুয়াল টু দিলাম হচ্ছে সি Yes, sir. ডিভাইডেড বাই বি। সো এইবার হচ্ছে আমি প্রিন্টএফ পার্সেন্ট এফ কমা হচ্ছে এইবার দেখেন 2.5, বুঝতে পারলেন কি করলাম? একটা জাস্ট ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করলাম, টেকনিকটা মজার টেকনিক না বলেন? মজার টেকনিক। কিন্তু আমি কি করলাম, আমি যখন আমার এই প্রপার্টিটা জানি যে একটা ভ্যালুকে আরেকটা ফ্লোটের মধ্যে রাখলে সে সবসময় ফ্লোটের আকার ধারণ করে, বুঝতে পারছেন? তার মানে আমি কি করলাম, এইখানে একটা জিনিসটা কি হলো, আমি এখানে এর ভ্যালুটাকে আগে ফ্লোটে কনভার্ট করে নিলাম, তারপর যে সেই ফ্লোটটাকে দিয়ে আমি অপারেশনটা চাইলাম, বি কে আমি চাইলে বি কেও কনভার্ট করে নিতে পারতাম, যে আরেকটা ফ্লোট, হ্যাঁ, ডি নিতাম, ঠিক আছে, এরপরে হচ্ছে সি ডি ইকুয়াল টু বি লিখতাম, ডি ইকুয়াল টু বি লিখতাম, এরপর আমি রেজাল্টের মধ্যে সি বাই ডি দিতাম, কিন্তু দরকার ছিল না, কিন্তু আমরা জানি কি একটা ফ্লোট হলেই ফ্লোট, তাই না? একটা ফ্লোট হলেই তো সে ফ্লোট হয়ে যায়, বুঝতে পারছেন? এটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা এটা যদি বোঝা যায়
এবার দেখেন আমরা ওইখানে আরেকটা জিনিস বলে আসছিলাম যে সংকর তাই না, হাইব্রিড মনে আছে, ভাগফল বা ডিভিশন অপারেটরটার পাশে এই যে ফ্লোট ডিভিশনের পাশে আমি লিখে রাখি আসছিলাম হচ্ছে হাইব্রিড, তাই না? এরকম লিখে রাখে আসছিলাম না? জি স্যার। এখন দেখেন একটা নাম্বারকে ফ্লোটে কনভার্ট করার আরেকটা খুব সহজ উপায় আছে, এই জিনিসটা আমরা আরো খুব ইজি ভাবে করতে পারতাম। ঠিক আছে, দেখেন এই জিনিসটা, এটা আপনি জাস্ট দেখেন সলিউশনটা দেখেন, এত বেশি ডিটেলসে বলবো না। a ইকুয়াল টু সাপোজ কত দিছিলাম 5, b ইকুয়াল টু হচ্ছে আমার 2 ছিল, ঠিক আছে? এরপর দেখেন ফ্লোট রেজাল্ট নিলাম, দেখেন রেজাল্ট ইকুয়াল টু যে কাজটা করব a ইনটু 1.0 ডিভাইডেড বাই b, ঠিক আছে? এই জিনিসটা কি কেউ বুঝতে পারছেন? দাঁড়ান, প্রিন্টেড পার্সেন্ট f কমা হচ্ছে রেজাল্ট, দেখেন এই জিনিসটা বুঝেন, ঠিক আছে? এই জিনিসটা দেখেন এইখানে আমি কি করছি, এইটা একটা মজার জিনিস, ঠিক আছে? এই কাজটা একটা মজার কাজ করা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইন্টিজার থেকে ফ্লোটে যাওয়ার খুব সহজ একটা রাস্তা, ঠিক আছে? সেটা দেখেন আমি কি করলাম, এইটার এই পাশে লেফট হ্যান্ড সাইডে, ঠিক আছে? এই যে এটা তো ডিভিশন অপারেটরের লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে? আমার দুইটা অপারেটর থাকে, সো বি হচ্ছে একটা ইন্টিজার, এই ক্ষেত্রে দেখেন বি ইজ এ ইন্টিজার, রাইট হ্যান্ড সাইড ইন্টিজার। এখন লেফট হ্যান্ড সাইডটা দেখেন, লেফট হ্যান্ড সাইডে আমি একটা কারিশমা করছি, কি করছি, এ একটা ইন্টিজার, কিন্তু ইন্টিজারের সাথে আমি কি করছি 1.0। আচ্ছা প্রথমে একটা কথা বলেন, কোন একটা নাম্বারের সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কি সেই নাম্বারের কোনো পরিবর্তন হয়? না স্যার। পরিবর্তন হয় না, ঠিক আছে? সো আমি কি করলাম, এই পাশে একটা ইন্টিজার কিন্তু এইটার সাথে একটা ফ্লোট নাম্বার গুণ করে দিছি, ঠিক আছে? ফ্লোট নাম্বার গুণ করে দিছি। এখন একটা জিনিস মাথায় রাখেন, ফ্লোট আর ইন্টিজার এরা যদি দুই ভাই হয় তাহলে এদের বড় ভাই হচ্ছে ফ্লোট, ঠিক আছে? এদের বড় ভাই হচ্ছে একটা ফ্লোট। তার মানে দেখেন এই জিনিসটার মানেটা হচ্ছে এরকম যে একটা এক্সপ্রেশনের মধ্যে কোনো একটা যদি ফ্লোট থাকে, ঠিক আছে, লাইক হচ্ছে a ইন্টু বি, এটার মধ্যে যদি a হচ্ছে সাপোজ ফ্লোট থাকে, তার মানে পুরো রেজাল্টটা ফ্লোটে কনভার্ট হয়ে যায়, ফুল রেজাল্টটা হচ্ছে ফ্লোটে কনভার্ট হয়ে যায়, ফ্লোট কনভার্টেড। নেক্সট, ঠিক আছে? এটা হচ্ছে যে আমি হাইব্রিডের কনসেপ্টটা বুঝাচ্ছি, যে হাইব্রিড মানে একটা এক্সপ্রেশনের মধ্যে যদি আপনার ধর একটা এক্সপ্রেশন তো শুধু একটা ভ্যারিয়েবল দিয়ে হয় না, মাল্টিপল ভ্যারিয়েবল থাকে, তাই না? বা মাল্টিপল ভ্যালু এবং ভ্যারিয়েবলের কম্বিনেশন থাকে। সো একটা এক্সপ্রেশনে যদি হচ্ছে আপনার কোনো একটা ফ্লোট থাকে আর বাকি সবাই যদি ইন্টিজার হয়, তার মানে ওই এক্সপ্রেশনটা আপনার কি হলো, আপনার ফ্লোটে কনভার্ট হয়ে গেল। বুঝতে পেরেছেন? এই জিনিসটা কি বোঝা গেল? তার মানে দেখেন এই লেফট হ্যান্ড সাইডে দেখেন এ হচ্ছে ইন্টিজার এবং এই ইনটু 1.0 যখন আমি দিয়ে দিছি, তার মানে এই 1.0 হচ্ছে একটা ফ্লোট, 1.0 হচ্ছে একটা ফ্লোট, তার মানে এই লেফট হ্যান্ড সাইডটা পুরো একটা ফ্লোটে কনভার্ট হয়ে গেছে। তার মানে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা প্রথমে ছিল 5 ইনটু 1.0, এই জিনিসটা হয়ে গেছে হচ্ছে 5.0। বুঝতে পেরেছেন? এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা সহজ একটা কনসেপ্ট, এটা কি আমি বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। এখানে কোনো কনফিউশন লাগতেছে? কনফিউশন লাগলে বলে ফেলেন যে কি কনফিউশন আছে। আচ্ছা, তো কনফিউশন নাই, তাহলে আমি দেখেন এই জিনিসটাকে আমি কি করতে পারি, এখন যদি প্রিন্ট দেই, সো দেখেন 2.500 চলে আসছে। তার মানে এই জায়গাটাতে আমি কি কারিশমাটা করলাম যে রেজাল্ট 2.50 চলে আসলো, ঠিক আছে? আমার মধ্যবর্তী কোনো ফ্লোট লাগলো না। দেখেন এইখানে আমি কি করছি, এটা ডিভাইড অপারেটর, ফাইন, ডিভাইড অপারেটরের বামে একটা এক্সপ্রেশন, ভ্যারিয়েবল না, একটা এক্সপ্রেশন, ঠিক আছে? একটা এক্সপ্রেশন, আর লেফটে হচ্ছে কি একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? বা লেফটে হচ্ছে একটা ইন্টিজার। সো তার মানে ইন্টিজার দেখে আমি বলতে পারতেছি না যে এটা একটা ইন্টিজার ডিভিশন। রাইট হ্যান্ড সাইড যেহেতু ইন্টিজার, এটা দেখেই বলা যায় না এটা একটা ইন্টিজার ডিভিশন। লেফট হ্যান্ড সাইডটা দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইডটা আলটিমেটলি যেটা একটা এক্সপ্রেশন, এটা এক্সপ্রেশনটা ক্যালকুলেট করলে সে কি একটা ইন্টিজার হিসেবে আসে নাকি একটা ফ্লোট হিসেবে আসে। বুঝতে পেরেছেন? সো আমার লেফট হ্যান্ড সাইডে আমি দেখলাম যে লেফট হ্যান্ড সাইডটা কি, লেফট হ্যান্ড সাইডে গিয়ে আমি দেখলাম যে লেফট হ্যান্ড সাইডের প্রথম জিনিসটা হচ্ছে একটা ইন্টিজার, এ হচ্ছে একটা ইন্টিজার, আর এর পরের জিনিসটা হচ্ছে একটা ফ্লোট,
তার মানে বলেন তো এই এক্সপ্রেশনটা আলটিমেটলি কি হবে? float. ঠিক আছে, বুঝতে পেরেছেন? স্যার একটা কোশ্চেন স্যার ফ্লোটের ভিতরে যে আমরা রেজাল্টটা নিই সেটা না নিলেও তো হয় তাহলে। আসতেছি, এইটা তো আসতেছি। ঠিক আছে, আপাতত ফ্লোটের রেজাল্টেই থাকেন। ঠিক আছে, সো এতটুকু কি বুঝতে পারছেন সবাই? এই এক্সপ্রেশনটাকে কিভাবে আমি হাইব্রিড করে, ঠিক আছে, এই রেজাল্ট এই ইকুয়েশনটাকে কিভাবে আমি হাইব্রিড করার মাধ্যমে আমার এক্সপেক্টেড রেজাল্টে পৌঁছাতে পারলাম, বুঝতে পেরেছেন? এইটা কি সবার ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে, ইয়েস স্যার। আপনি যদি এটা ক্লিয়ার হয়ে থাকেন, আচ্ছা এইবার দেখেন, সবাই যদি এটা ক্লিয়ার হয়ে থাকেন, এইবার আমরা দেখবো হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং, ঠিক আছে। সো টাইপ কাস্টিং এটা একটু থিওরিটিক্যালের জন্য ইম্পর্টেন্ট, থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, কোডিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট, বাট থিওরিটিক্যালের জন্য টাইপ কাস্টিং থেকে প্রায় অনেক কোশ্চেন করা হয়। ঠিক আছে, সো টাইপ কাস্টিং কনসেপ্টটা খুব ভালো মতো বুঝেন। ঠিক আছে, দেখেন টাইপ কাস্টিং মানে, এখানে উপরে লিখি সুন্দর করে, টাইপ কাস্টিং মানে একটা টাইপকে আরেকটা টাইপে কনভার্ট করা। ঠিক আছে, কনভার্ট ওয়ান টাইপ টু অ্যানাদার। টাইপ বলতে কি, টাইপ বলতে কি বোঝাচ্ছি বলেন তো? Data type. রাইট, টাইপ মানে বোঝাচ্ছি হচ্ছে ডেটা টাইপ। ঠিক আছে, ডেটা টাইপ বলতে, ডেটা টাইপের এক্সাম্পল কি? ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ঠিক আছে, এরপর হচ্ছে ক্যারেক্টার হতে পারে। ক্লিয়ার? তার মানে কি, তার মানে এইখানে আমরা বলতেছি কনভার্ট ওয়ান টাইপ টু অ্যানাদার, তার মানে আমরা একটা টাইপকে আরেকটা টাইপে কনভার্ট করতে পারি, তার মানে চাইলে সেই সুযোগটা আমার কাছে তার মানে আছে। ঠিক আছে, সো এখন দেখেন, এইবার হচ্ছে আমি টাইপ কনভার্সন দেখাচ্ছি। ঠিক আছে, টাইপ কনভার্সন আপনি দেখলেই বুঝতে পারেন। আমরা টাইপ কনভার্সন, এই যে টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন যেটাই বলেন, টাইপ কাস্টিংই বেশি প্রচলিত, বা টাইপ কনভার্সন যে একটা টাইপকে আরেকটা টাইপে কনভার্ট করা। ঠিক আছে, কাস্টিং বলতে কনভার্ট, এইভাবে চিন্তা করতে পারেন, কাস্টিং মানে কনভার্ট। ঠিক আছে, সহজ সহজ চিন্তা করার জন্য। সো এই কনভার্সনের ব্যাপারটা আমি অলরেডি একটা জায়গায় দেখে ফেলছি। কোনটা জানেন? এই যে দেখেন, স্যার ফ্লোট, এই যে ফ্লোট a ইজ ইকুয়াল টু সাপোজ 2, তার মানে 2টা কিন্তু রাইট হ্যান্ড সাইডটা কিন্তু হচ্ছে একটা ইন্টিজার, কিন্তু আমি তাকে একটা ফ্লোটের মধ্যে রাখতেছি, তার মানে কি তার টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন্টিজার থেকে সে চেঞ্জ হয়ে ফ্লোট হয়ে যাচ্ছে। তার মানে এইটার ভিতরে 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 সে কি হচ্ছে, আলটিমেটলি একটা টাইপ কাস্টিং, এই কাজ, এই জিনিসটা কাজ করতেছে, টাইপ কনভার্সন এই জিনিসটা কাজ করতেছে। ঠিক আছে, তো এখন দেখি ফার্স্টে টাইপ কাস্টিং কিভাবে কাজ করে। দেখেন, প্রথমে আমার একটা ভ্যালু আছে হচ্ছে সাপোজ ইন্টিজার, ইন্টিজার দেখেন এটা আমার গিভেন, ইন্টিজার হচ্ছে আমার গিভেন, এইখান থেকে আমি রেজাল্টে যাব হচ্ছে ফ্লোটে। সো ধরেন ইন্টিজারটা যদি 2 হয়, আমার ফ্লোটে কনভার্ট হয়ে গেলে এ হয়ে যাবে হচ্ছে 2.0। ক্লিয়ার? এটা অনেক ইজি। এই কাস্টিংটা বুঝতে পারছেন না? এই বা এই কনভার্সনটা, কেউ যদি 2 থাকে, 2টা হয়ে যাবে হচ্ছে 2.0। এটা কি বুঝাইতে পারছি? আপনি যদি কাস্টিং করেন, কাস্টিং কিভাবে করে সেটা কিন্তু পরের ব্যাপার, কিভাবে করে সেটা পরের ব্যাপার, আবার রিপিট করছি, কিভাবে করে সেটা পরের ব্যাপার। বাট টাইপ কাস্টিং, একটা ইন্টিজার 2 কে যদি কাস্টিং করেন ফ্লোটে, সে 2.0 হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন কিনা বলেন? ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এইবার আমরা আসি ফ্লোট থেকে ইন্টিজারে গেলে কি রকম হবে। ফ্লোট থেকে ইন্টিজারটা একটু দুইটা এক্সাম্পল, আগেরটা যেরকম একটা এক্সাম্পল হয়ে গেছে, এখানে দুইটা এক্সাম্পল। ধরেন আপনার ফ্লোটটা হয়ে গেছে, ফ্লোটটা আছে হচ্ছে 2.0, এই যদি ইন্টিজারে যায়, ইন্টিজার তো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তার কাছে কিন্তু কোনো দশমিক থাকে না, সে কি করবে, দশমিকটা বাদ দিয়ে চিন্তা করবে, তার মানে 2.0 হয়ে যাবে হচ্ছে 2। ফ্লোট থেকে ইন্টিজারে যাব, ফ্লোট থেকে ইন্টিজারে যাব, তার মানে 2.0 হয়ে যাবে হচ্ছে 2। এটা বোঝা গেছে? এখন বলেন 2.5 কত হবে? বলেন 2.5 একটা ফ্লোট এ যদি ইন্টিজারে যায়, ঠিক আছে, তাহলে 2.5টা কত হয়ে যাবে বলেন তো? 2 হয়ে যাবে। ঠিক আছে, 2.5টা হয়ে যাবে হচ্ছে 2। কিভাবে হয় এটা? সি যেভাবে কাজ করে, সে কি করে, দশমিকের যে পরের অংশ এটাকে বাদ দিয়ে দেয়। যদি দেখে যে একটা ফ্লোটকে একটা ইন্টিজারে কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে, সে কি করে, ফ্লোটের দশমিকের পরের অংশটুকে বাদ দিয়ে
দশমিকের আগে যে পার্টটুক থাকে সেটাকে হচ্ছে সে ইন্টিজারের মধ্যে ঢুকাই দেয়। হয়ে যাচ্ছে, কারণ ইন্টিজারের মধ্যে তো দশমিককে এন্ট্রি দেওয়া যাবে না, ঠিক আছে। দশমিক কোনো লোক আসছে ইন্টিজারের, যদি ইন্টিজার যদি একটা বাসা হয়, সেই বাসা যদি একটা দরজা থাকে, ঠিক আছে, সেই দরজা দিয়ে যদি একটা ফ্লোট ঢুকতে চায়, দশমিক পার্টটা ঢোকার সঙ্গে সঙ্গে বলবে তুমি থামো, ঠিক আছে। এই যে 2 ঢুকতেছে ইন্টিজারের মধ্যে, বাসার মধ্যে 2 কে ঢুকতে দিবে, কিন্তু যখনই দেখবে দশমিক, এইখান থেকে থামাই দিবে, বলবে তোমাকে আর ঢুকতে দিব না, কারণ আমার ইন্টিজারের মধ্যে বাসার মধ্যে কোনো ভেজাল ঢুকতে দেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে বলেন তো 2.8 এটা কত হবে? এটা হবে হচ্ছে 2। তো ধরেন 2.919133, ঠিক আছে, অনেক বড় কিছু। 2.9133 এটা কত হবে? 2। বোঝা যাচ্ছে? এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখেন, এইবার প্রথমটার একটা এক্সাম্পল দিই, প্রথমটার একটা এক্সাম্পল ফার্স্টের, ঠিক আছে। আচ্ছা না, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনি বলবেন যে সেটা কোন কনভার্সনে পড়ে। এটা হচ্ছে আমি কি করতেছি, ইন্টিজার থেকে ফ্লোটে যাচ্ছি। প্রথম কনভার্সনটা হচ্ছে ইন্টিজার থেকে ফ্লোট, টাইপ 1, ঠিক আছে। টাইপ 1 হচ্ছে ইন্টিজার থেকে ফ্লোটে যাচ্ছি, আর টাইপ 2 তে কি বলেন তো? টাইপ 2 তে হচ্ছে আমি ফ্লোট থেকে ইন্টিজারে যাচ্ছি, ঠিক আছে। এরপরে আমি নিচে কয়েকটা এক্সপ্রেশন লিখি, ঠিক আছে, আপনি সেটাকে বলবেন যে এটা কোনটার আন্ডারে পড়ে। বলেন, সাপোজ ইন্ট এ বি সি কয়েকটা ডিক্লেয়ার করে রাখি, মানে যে বেশ কয়েকটা ডিক্লেয়ার করে রাখলাম, ঠিক আছে। ফ্লোট পি কিউ আর, আচ্ছা এর মধ্যে ধরেন দিলাম হচ্ছে 5, বি এর মধ্যে ধরেন দিলাম হচ্ছে 3, সি এর মধ্যে দিলাম হচ্ছে সাপোজ 11, এবার পি এর মধ্যে দিলাম হচ্ছে সাপোজ 9, ঠিক আছে। এরপরে হচ্ছে কিউ এর মধ্যে দিলাম হচ্ছে সাপোজ 2.0, ঠিক আছে। আর এর মধ্যে দিলাম 3.7, ঠিক আছে। বলেন এইখানে কি কোনো টাইপ কাস্টিং হয়েছে সোফার? এখানে কোনো টাইপ কাস্টিং দেখতে পেয়েছেন এই কয়টা লাইনের মধ্যে? বলেন, এই কয়টা লাইনের মধ্যে কেউ কি এখানে অ্যাড করতে চান টাইপ কাস্টিং হয়েছে কিনা? জি স্যার, এখানে 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 হয় নাই, এটা ইন্টিজারের মধ্যে ইন্টিজার ঢুকাইছি। এখানেও হয় নাই, ইন্টিজারের মধ্যে ইন্টিজার, এখানেও হয় নাই, ইন্টিজারের মধ্যে ইন্টিজার, এইখানে হয়েছে। এখানে একটা রাইট ইন্টিজার কে আমি ফ্লোটের মধ্যে ঢুকাতে যাচ্ছি, মানে এটা টাইপ 1 এ পড়ছে। ইন্টিজার কে আমি ফ্লোটে ঢুকাতে যাচ্ছি, তার মানে এখানে কি হচ্ছে, এই যে দেখেন ছিল হচ্ছে 9, তার মানে 9টা হয়ে গেল হচ্ছে 9.00, তার মানে এইখানে আমার একটা টাইপ কাস্টিং হয়েছে। বুঝতে পারছেন? মানে টাইপের চেঞ্জ আসছে এই জায়গাটাতে। এইখানে না, এখানে কোনো চেঞ্জ আসেনি। 2.0 ফ্লোট, কিউ একটা ফ্লোট আসে নাই। আর ঠিক আছে, 3.7 হচ্ছে একটা ফ্লোট, ঠিক আছে, আর হচ্ছে একটা ফ্লোট, সো কোনো চেঞ্জ আসে নাই। নেক্সট আরেকটা লাইন লিখি, ধরেন a ইকুয়াল টু ধরেন লিখলাম আর, ঠিক আছে। a ইকুয়াল টু আর, এইবার বলেন a ইকুয়াল টু যখন আর করলাম, এই জিনিসটা কি একটা এরর নাকি টাইপ কাস্টিং? এইবার বলেন আপনার সেন্স কি বলে? a ইকুয়াল টু আর করছি, বলেন চিন্তা করে বলেন, সবাই চিন্তা করে বলেন। a ইকুয়াল টু আর 11 নাম্বার, এই 15 নাম্বার লাইনটা আমাকে এরর দিবে নাকি অন্য কিছু কি করবে আমাকে? টাইপ কাস্টিং, ঠিক আছে। এত কিছু না, আমি প্রিন্টএফ করে দেখি, ঠিক আছে। প্রিন্টএফ এত কিছু আমি বুঝি না, আমার যেখানে আমার মনে হবে এখানে রেজাল্ট কি হতে পারে, সঙ্গে সঙ্গে আমি সেখানে প্রিন্টএফ করে দেখবো %d, a, ঠিক আছে। এর ভ্যালু, এই যে দেখেন এর ভ্যালু মধ্যে আর ঢুকাইছি, সেই এটাকে আমি এখন প্রিন্ট করে দেখতে যাচ্ছি, ঠিক আছে। দেখেন 3, এর ভ্যালু দেখা যাচ্ছে হচ্ছে 3। বলেন এটা কোন রুলস এর আন্ডারে পড়ছে? বলেন টাইপ 1 এর আন্ডারে পড়লো, টাইপ 2। তার মানে এখানে আমি কি করতে যাচ্ছি, একটা ফ্লোট কে আমি একটা ইন্টিজারের মধ্যে ঢুকাতে যাচ্ছি, তাহলে আর হচ্ছে ফ্লোট যেটাকে আমি একটা ইন্টিজার বক্সের মধ্যে ঢুকাতে যাচ্ছি। তার মানে জিনিসটা কি হলো, এই আর এর ভ্যালু ছিল 3.7, 3.7টা চেঞ্জ হয়ে 3, সেই 3টা ঢুকে গেল হচ্ছে এর মধ্যে। ক্লিয়ার? এতটুকু কি সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছেন এটা? ঠিক আছে। সো এখন যদি আমি বলি, দেখেন এইবার আমাকে আপনাদের
আগের যে একটা প্রবলেম দিলাম না, সে আগের একটা প্রবলেম দিছিলাম, খেয়াল আছে? ইন্ট a ইকুয়াল টু 5, ঠিক আছে, ইন্ট a ইকুয়াল টু 5, ঠিক আছে। আচ্ছা, ইন্ট a আর b একসাথে নিয়ে নি, ইন্ট a b, ঠিক আছে। এরপরে হচ্ছে আরেকটা নিলাম হচ্ছে ইন্ট c, ঠিক আছে। এবার একটা নিলাম হচ্ছে ফ্লোট p, ঠিক আছে। এরপরে p এর মধ্যে কি করলাম? আচ্ছা, a এর মধ্যে রাখলাম হচ্ছে 5k, b এর মধ্যে রাখলাম হচ্ছে 2k, ঠিক আছে। এখন আমি বললাম যে যে এই যে a আর b দুইটাই তো একটা ইন্টিজার, কিন্তু এদের রেজাল্টটাকে আমার 5 ডিভাইডেড বাই 2 দেখাইলে হবে না, এদের রেজাল্ট দেখাইতে হবে হচ্ছে 2.5। তার মানে a আর b ডিভাইড করলে রেজাল্ট আসে 2.5, তাহলে আমাকে এই 2.5 দেখাইতে হবে। 5 আর 2 এর ভাগফল যে 2.5 সেটাই দেখাইতে হবে। সো আপনি একটা সলিউশন বের করলেন। কি সলিউশন? এই কাজটা করা যায় কিনা, যে আপনি যে একটা এর জন্য অ্যাডিশনাল ফ্লোট ভ্যারিয়েবল নিলেন, ফ্লোটের মধ্যে আপনি এই p এর মধ্যে আপনি কি করলেন? a কে রেখে দিলেন, p এর মধ্যে আপনি a কে রেখে দিন। তার মানে বলেন তো p এর ভ্যালু কত? p এর ভ্যালু কত? p স্যার এর ভ্যালু হচ্ছে 5.00 5, তাই না? 0 দেবো 5.0, একটা 0 বললে আমরা বুঝে দিই এটা ফ্লোট 5.0। এখন আপনি কি করলেন? c ইকুয়াল টু, c এর মধ্যে সাপোজ রেজাল্টটাকে রাখতে যাচ্ছেন, c ইজ ইকুয়াল টু আপনি কি করলেন? p ডিভাইডেড বাই b করলেন, p ডিভাইডেড বাই b করলেন। এইবার আমার কোশ্চেন হচ্ছে c এর ভ্যালু কত? 5 হ্যাঁ, কি হবে? কি হবে স্যার? করে বলতেছেন তো? আমি যদি এই কাজটা করি, আমি কি রেজাল্ট 2.5 এ আনতে পারবো? এটা বলেন, আমি কি রেজাল্ট 2.5 এ আনতে পারবো? না পারবো না। তার কারণ কি দেখেন, এইবার দেখেন রেজাল্টটা 2.5 এ একটা টাইমে আসবে, কিন্তু আমি সেই রেজাল্টটাকে ধরতে ভুল করতেছি। দেখেন 5 এটা ইন্টিজার, সমস্যা নেই, 2 এটা ইন্টিজার, কিন্তু p হচ্ছে কি 5.0 ফ্লোট। তাহলে এই কোশ্চেনটা কি, এটা কি ইন্টিজার ডিভিশন না ফ্লোট ডিভিশন? বলেন, এটা ইন্টিজার ডিভিশন না ফ্লোট ডিভিশন? ফ্লোট ডিভিশন। ফ্লোট ডিভিশন। তার কারণ float division। লেফটে একটা ফ্লোট আছে, তার মানে এই পুরো ডিভিশনটা একটা ফ্লোট ডিভিশন। তার মানে এখানে ডিভিশনটা হচ্ছে 5.0 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। সো 5 এইটাকে সে কনভার্ট করবে এইভাবে, 5.0 ডিভাইডেড বাই 2.0 এইভাবে কনভার্ট করে নিবে আগে। তারপরে রেজাল্ট আসবে কত? 2.5 এ, 2.500, তাই না? 2.500। এখন দেখেন কিন্তু 2.500টাকে আমি কি করতেছি? একটা ইন্টিজারের মধ্যে ঢুকানোর চেষ্টা করতেছি। তার মানে এইখানে আমার টাইপ কাস্টিং হচ্ছে, এইখানে আবার একটা হিডেন টাইপ কাস্টিং হচ্ছে, হিডেন। সেই হিডেন টাইপ কাস্টিংটা কি করতেছে? 0.5টাকে বাদ দিয়ে দিচ্ছে, তার মানে সি এর ভ্যালু হয়ে গেছে 2। তার মানে আমি এইটার একজন বলছিলেন না এই প্রবলেমটা, যে এই কেসে আমার আসলে কি হবে? সো এই কেসে আমার রেজাল্ট আসবে 2। বুঝতে পারছেন? তার মানে এটা যে কারেক্ট সলিউশন না, এটাকে আমি বুঝাইতে পারছি সবাইকে? ঠিক আছে, এটা ইন্টারেস্টিং না? তাহলে বলেন তো এইখানে কতগুলা জায়গাতে টাইপ কাস্টিং হয়েছে? এইখানে টোটাল কতগুলা টাইপ কাস্টিং হয়েছে? তো দুইটা। স্যার দুইটা টাইপ কাস্টিং হয়েছে, রাইট। দুইটা কোথায় কোথায় টাইপ কাস্টিং হয়েছে বলেন তো? এইখানে একটা, স্যার এই পিতে এইখানে একটা, এইখানে কি হয়েছে বলেন তো? ইন্ট, ইন্টিজার ফর ফ্লোট হয়েছে রাইট। আর এইখানে টাইপ কাস্টিংটা কোথায় হয়েছে? স্যার ফ্লোট ইন্টিজারে রাইট, এটা ফ্লোট, ফ্লোটটা ঢুকে গেছে হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছেন, তার মানে এই জিনিসগুলো কিন্তু কঠিন না, জাস্ট কয়েকটা বেসিক জিনিস মাথায় রাখলে এগুলো সব অ্যান্সার করা যায়। তো ধরেন আমি আপনাকে, ধরেন এক্সামে কিরকম দিতে পারি, এক্সামে ধরেন এইরকম আরো বেশ কয়েকটা ইকুয়েশন মিলাই টিলাই দিয়ে বলতে পারি যে ফাইনালি রেজাল্টটা কত, ঠিক আছে, ফাইনালি রেজাল্টটা কত আসবে। সো আপনার ধরেন হ্যাঁ, এমন ভাবে আপনাকে মাঝখানে ভুলাই টুলাই দিলাম, ঠিক আছে। ধরেন আপনার কাছে মনে হলো যে রেজাল্ট এখানে 2.66 আসার কথা, কিন্তু দেখা গেল রেজাল্ট আসছে 2 তে। বুঝতে পারছেন? রেজাল্ট আসতেছে হচ্ছে 2 তে। সো এই ধরনের কিছু ছোটখাটো, একেবারে ছোটখাটো ক্যালকুলেশন হচ্ছে আমি আপনাকে ঢুকাই দিতে পারি। তার মানে ক্যালকুলেশন গুলা, রেজাল্ট আপনাকে বোঝার জন্য কি করতে হবে? ক্যালকুলেশন গুলো আসলে কি থিওরামে কাজ করে, কি বেসিসে কাজ করে, সেইটা নিয়ে ক্লিয়ার থাকা লাগবে। বুঝতে পারছেন? এবং আশা করি আপনার কাছে এখন পুরো জিনিসটা ক্লিয়ার। এই এক্সাম্পলটা যেহেতু সিমুলেট করতে পারছেন, তার মানে আপনার কাছে ক্লিয়ার। বুঝতে পেরেছেন? ওকে, তো আমরা আগাই, নেক্সট আগাই, আর অল্প একটু আগাই, ঠিক আছে, টাইমও কম আছে, অল্প একটু আগাই। এখন দেখেন টাইপ কাস্টিং করার আরেকটা ওয়ে আছে, ঠিক আছে, টাইপ কাস্টিং করার আরেকটা ওয়ে আছে।
আচ্ছা থাক, এটা আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? নেক্সট ক্লাসেই দেখাবো। নেক্সট ক্লাসে বলতে হচ্ছে আগামীকাল, কালকে একবারে দেখাবো না। আচ্ছা, সো আমরা মোটামুটি তার মানে হচ্ছে মোটামুটি বুঝতে পারলাম। এখন একটা জিনিস মাথায় রাখেন, পার্সেন্টেজ অপারেটর, ঠিক আছে, ভাগশেষ অপারেটর, ভাগশেষ, বা এটাকে আমরা পার্সেন্টেজ বলি, বা এটার সুন্দর নাম হচ্ছে মডুলাস বা মড, ঠিক আছে? মড অপারেটর, ঠিক আছে, সবসময় ইন্টিজার মডের উপরে কাজ করে। ইন্টিজার মড মানে কি, তার লেফট টু ইন্টিজার, রাইট হচ্ছে ইন্টিজার। বুঝতে পেরেছেন? স্যার এটা কি তাহলে ফ্লোট থাকলে কাজ করবে না? না, ফ্লোট থাকলে কাজ করবে না। আচ্ছা, এইবার দেখেন মডের একটা থিওরাম পড়ে আপনাদেরকে, ছোট্ট মডুলাসের একটা থিওরাম পড়ে, ঠিক আছে? মডুলাসের একটা থিওরাম, ম্যাথমেটিক্যাল থিওরাম। এটা কিন্তু ম্যাথ, এটা পুরো ম্যাথ পড়াবো, ঠিক আছে? এখানে কোনো আপনার মানে ম্যাথে এই প্রোগ্রামিং এ কোনো নামগন্ধ নেই, ঠিক আছে? এবং আপনি যদি বলেন যে আমি এখান থেকে যদি কোশ্চেন করি, তার মানে এই কোশ্চেন এইখান থেকে যদি কোশ্চেন করি, তাহলে এটা একটা ম্যাথের কোশ্চেন হবে, কোনো প্রোগ্রামের কোশ্চেন হবে না। সো দেখেন কোশ্চেনটা হচ্ছে এরকম যে সাপোজ ধরেন এ মডুলাস বি, এইটার রেজাল্ট যেখানে এ ইজ গ্রেটার দেন 0, মানে এ ইজ গ্রেটার দেন 0, বি ইজ গ্রেটার দেন 0, বোথ, ঠিক আছে? দুইটাই 0 চেয়ে বড়। আমি ধরে নিচ্ছি এ ইজ গ্রেটার দেন 0, বি ইজ গ্রেটার দেন 0, কিন্তু এ বির মধ্যে কে বড় সেটা আমি বলে দিইনি, ঠিক আছে? বাট দুইজনই 0 থেকে বড়। এখন বলেন তো এই এ পার্সেন্ট বি এর রেজাল্ট, এইটার যে একটা ভ্যালু আসবে, এটার যে একটা ভ্যালু আসবে, এই ভ্যালুটার রেঞ্জ কত? আমার কোশ্চেনটা কি বুঝতে পারলেন? স্যার আপ টু বি। আপ টু বি, একদম সুন্দর একটা অ্যান্সার দিছে, ঠিক আছে? যে এইটার রেজাল্ট একটা রেঞ্জের মধ্যে আসবে, যে এই রেঞ্জের থেকে ছোট হবে না, এর থেকে বড়ও হবে না। বলেন তো, তার মানে এইটার রেজাল্ট শুরু হয় একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থেকে শুরু হতে পারে, মাইনাস কখনো আসে না। এটা মাথায় রাখবেন যে ভাগশেষ কখনো নেগেটিভ হতে পারে না। একবারে এই কথাটা মাথার মধ্যে ঢুকাই দেন। আপনি কোনোদিন ম্যাথমেটিক্সে কোনোদিন পড়ে আসছেন, দেখছেন যে ভাগশেষ কখনো নেগেটিভ হয়? ভাগশেষ কোনোদিন নেগেটিভ হবে না। ভাগফল নেগেটিভ হতে পারে, ভাগফল নেগেটিভ হতে পারে, মাথায় রাখেন, ভাগফল নেগেটিভ হতে পারে, কিন্তু ভাগশেষ কখনো নেগেটিভ হওয়া সম্ভবই না, ঠিক আছে? তাহলে সম্ভব কখন? যদি আপনি ভুল করে থাকেন তাহলে সম্ভব, ঠিক আছে? আদারওয়াইজ মানে ম্যাথমেটিক্স উল্টাই যাবে। এটা কিন্তু প্রোগ্রামিং না, প্রোগ্রামিং না, আবার বলছি এটা প্রোগ্রামিং না, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স অনুসারে দুইটা সংখ্যার ভাগশেষ কোনোদিন আমাদের নেগেটিভ হবে না। তার মানে শুরু, তাদের রেজাল্ট শুরু হয় 0 থেকে b-1 পর্যন্ত যে কোনো ভ্যালু সে হতে পারে। 0 থেকে b-1 পর্যন্ত যে কোনো ভ্যালু সে হতে পারে। বুঝতে পারলেন? এটা কি বোঝা গেল? দেখেন জি কি স্যার। হবে, এই কি হবে এইবার তো বললাম, ঠিক আছে? এটার এক্সাম্পল দেখাই। সাপোজ ধরেন সামথিং কে আমি 3 দিয়ে ডিভাইড করব, আর এইখানে যে কোনো ভ্যালু, সো ধরেন এইখানে হচ্ছে, ধরেন আমি নিলাম 9 কে 3 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ কত আসে? 0, তাই না? এরপরে 9 এর পরে নিলাম 10 কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি ভাগশেষ কত আসবে? 1 1। 11 কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি ভাগশেষ কত আসবে? 2। এরপরে 11 এর পরে 12 কে যদি আমি 3 ডিভাইড করি ভাগশেষ কত আসবে? আবার 0। 0 দেখতে পারতেছেন? তার মানে 0, 1, 2, এরপরে আবার 0। তার মানে রেজাল্টটা কোনো একটা সংখ্যা a কে আমি যদি b দিয়ে ডিভাইড করি, রেজাল্ট b দিয়ে ডিভাইড করে ভাগশেষটাকে চিন্তা করি, রেজাল্ট অলওয়েজ 0 থেকে b-1, ঠিক আছে? রেজাল্ট অলওয়েজ b থেকে 0 থেকে b-1। এইবার আপনারা বলেন এইটাকে সিম্পলিফাই করেন। ইন্ট a ইকুয়াল টু সাপোজ হচ্ছে 10, b ইজ ইকুয়াল টু হচ্ছে ধরেন আমার হচ্ছে 3। এবার বলেন, আর এটা হচ্ছে ইন্টিজার b আর ইন্টিজার c ইজ ইকুয়াল টু ধরেন একটা এক্সপ্রেশন a প্লাস b পার্সেন্ট b হোল পার্সেন্ট b তার উপরে হোল পার্সেন্ট b। বলেন প্রথম কথা, এইটার রেজাল্ট কত থেকে কতর মধ্যে আসবে? প্রথমে এক নজরে দেখে বলেন এইটার রেজাল্ট, সি এর রেজাল্টের ভ্যালু, সি এর রেঞ্জ কত থেকে কত পর্যন্ত হতে পারে? সি এর রেঞ্জ
বলেন সি এর রেজাল্ট কত বেশি হবে না, এটা বলেন তো, সি এর রেজাল্ট কত বেশি হবে না? স্যার 2 এর বেশি। 2 এর বেশি হবে না, কারণ দেখেন সি আলটিমেটলি একটা এক্সপ্রেশন যেটাকে ফাইনালি বি দিয়ে মডুলাস করা হয়েছে বা ভাগ করে ভাগশেষটা নেওয়া হয়েছে। এই যে পুরো একটা এক্সপ্রেশন, এই ধরেন পুরো এক্সপ্রেশনটা এক্স, এই পুরো এক্সপ্রেশনটা ধরেন এক্স, এক্স বি দিয়ে ভাগ করে ভাগশেষটা নেওয়া হয়েছে, তার মানে রেজাল্ট কখনোই বির চেয়ে বেশি হবে না, এটা বোঝা যাচ্ছে তাই না? সো আমরা প্রথমে এই আমার মানে বিও হবে না, বি মাইনাস 1 পর্যন্ত হবে আর কি। এখন আমরা এটাকে একটু সিমুলেট করার চেষ্টা করি। এটা ছিল এ প্লাস বি ছিল, তাহলে আমরা একেবারে যদি ভিতর থেকে আসি, সবার আগে এটার কাজ হবে। বলেন তো এ প্লাস বি এর ভ্যালু কত? 13। 13 কে যদি আমি 3 দিয়ে এরপরে এটার কাজ শেষ, ঠিক আছে, এটার কাজ যদি শেষ হয়ে যায়, এবার এটার কাজ 13 কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, 3 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 1 ভাগশেষ কত আসবে? ভাগশেষ 1 যারা 12 আর হাতে থাকে হচ্ছে 1, তার মানে এখানে আসবে এই পুরোটুকুর রেজাল্ট হবে হচ্ছে 1, ঠিক আছে, তার মানে এই পুরোটুকুর রেজাল্ট হলো হচ্ছে আমার 1। এখন 1 কে আমি কি করতেছি? 3 দিয়ে ডিভাইড করতেছি, তাই না? 1% 3, তার মানে 1 কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, রেজাল্ট কত আসবে? 1 কে 3 দিয়ে ডিভাইড করলে এই দেখেন এ কে বি দিয়ে ডিভাইড করলে এ যদি ছোট হয়, রেজাল্ট অলওয়েজ এ। এ যদি বি এর চেয়ে ছোট হয়, বি এর চেয়ে ছোট হয়, রেজাল্ট অলওয়েজ এ। মানে 1 কে 3 দিয়ে ডিভাইড করলে রেজাল্ট আসবে হচ্ছে 1, বোঝা যাচ্ছে? তার মানে এই এক্সপ্রেশনটাকে আমি ক্যালকুলেট করে ফেলছি যে এতটুকু রেজাল্ট হচ্ছে 1, এতটুকু রেজাল্ট হচ্ছে 1। তাহলে দেখেন এখানে আবার 1 কে বি দিয়ে মড করা, সো 1 বি মানে তো 3, সো 1 কে আবার 3 দিয়ে যদি আমি মড করি, রেজাল্ট আসতেছে কত? 1। বুঝলেন? এটা কি বুঝলেন? তার মানে এই এক্সপ্রেশনটার রেজাল্ট কত? সবার ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তো আশা করি সবার ক্লিয়ার। আর 2 মিনিটের মধ্যে আরেকটা ছোট্ট জিনিস দেখাবো, 2 মিনিটের মধ্যে, ঠিক আছে, আর 2 মিনিটই বাকি আছে। সো এরকম একটা যদি আমি আপনাকে কমপ্লেক্স ইকুয়েশনের ভ্যালু ক্যালকুলেট করতে দিই, আস্তে ধীরে আগাইলে করতে পারবেন না। এবং আমি আপনাকে বলেও দিচ্ছি যে এখানে আমি ফ্লোট টোট মিশা একটা কাহিনী করে দিব আর কি, ঠিক আছে, মানে এরকম একটা ইকুয়েশনের রেজাল্ট আমি আপনাকে ক্যালকুলেট করতে দিব, এটা ফর শিওর থাকেন, ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন। এবং ইকুয়েশনটা এত খালি জাস্ট হ্যাঁ প্লাস মড দিয়ে থাকবেন না, দেখবেন ওইখানে ভিতরে ভিতরে আমি ফ্লোট ফ্লোট অনেক কিছু ঢুকাই দিছি, বুঝতে পেরেছেন? সো এখন ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন, কিছু বলতেছেন? আমার নেট কানেকশন প্রবলেম থাকার কারণে স্যার প্রেজেন্ট দিতে পারিনি স্যার। অ্যাটেন্ডেন্স তো নিচ্ছি না এখন, স্যার অ্যাটেন্ডেন্স তো এখন নেই এখনো, মানে নেই বলতে এই পিরিয়ডে তার অ্যাটেন্ডেন্স নেই, ঠিক আছে। সো এখন দেখেন যেটা বলতেছি সেটা হচ্ছে, এখন হচ্ছে আমরা একটা ছোট্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। দেখেন ইনিশিয়ালাইজেশনের নিচে নোট লেখেন, কোনো একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার সময় যদি তার ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হয়, তাহলে তাকে ইনিশিয়ালাইজেশন বলে। বলেন তো ইনিশিয়ালাইজেশন কথাটা বাংলা অর্থ কি? সূচনা। রাইট, শুরু করা। তাহলে দেখেন আমি কি বলতেছি, যে কোন একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার সময়ই যদি সময়ই ঠিক আছে, একটু ই দেন, জোর বাড়বে কথার মধ্যে। ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার সময়ই যদি তার ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হয়, তাহলে আমরা তাকে বলতেছি ইনিশিয়ালাইজেশন। এখন বলেন তো ইনিশিয়ালাইজেশনে বাংলা হচ্ছে শুরু করা, তাহলে এই কনসেপ্টটা কিভাবে ইনিশিয়ালাইজেশনের সাথে মিলে? মানে স্যার ইন্টিজার যখন a ইকুয়াল টু b, মানে a ইকুয়াল টু যদি 2 বলে দিই তখন সেটা ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম, দেখেন ইনিশিয়ালাইজেশনের এক্সাম্পলটা হচ্ছে এরকম। সাপোজ ধরেন আমরা এত ডিক্লেয়ার করা শিখছি হচ্ছে ইন্ট a, ঠিক আছে, এরপর আমি কি করছি a ইকুয়াল টু 2 এইভাবে, ঠিক আছে, a ইকুয়াল টু 2, এইটা হচ্ছে আমি এইভাবে কাজ করা শিখছি, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে পরবর্তীতে তার মান দিচ্ছি।
কিন্তু আমি যদি চাই এই জিনিসটাকে এভাবেও করতে পারি, যখন ডিক্লেয়ার করব ডিক্লেয়ারের লাইনেই তার মধ্যে আমি একটা ভ্যালু দিয়ে দিতে পারবো। বুঝতে পেরেছেন? ডিক্লেয়ারের টাইমেই তার মধ্যে একটা ভ্যালু আমি দিয়ে দিতে পারবো, এইটাকে আমি বলতেছি হচ্ছে ইনিশিয়ালাইজেশন। কারণ কি একের শুরুতেই তার একটা মান দিয়ে দিচ্ছি। ইনিশিয়ালাইজেশন মানে কি শুরু। So একটা যখন ডিক্লেয়ার করতেছি সেই শুরুতেই তার একটা মান দিয়ে দিচ্ছি, সো এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। ক্লিয়ার? সবার এতটুকু ক্লিয়ার? এখন আমি চাইলে এখানে আমরা জানি কি একটা লাইনের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যেত না? সো আমি চাইলে এখানে আরেকটা ভ্যারিয়েবল নিতে পারি b = 3। ঠিক আছে, তার মানে আমি কি করতেছি, একটা ভ্যারিয়েবল a ডিক্লেয়ার করতেছি যার ভ্যালু দিচ্ছি 2, আরেকটা ভ্যারিয়েবল b ডিক্লেয়ার করতেছি। এই সামনে ইন্ট কথা মানেই হচ্ছে আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি। সামনে যদি ইন্ট কথা থাকে তার মানে হচ্ছে আমি এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি। আরেকটা সাপোজ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যাকে আমি ইনিশিয়ালাইজেশন করলাম না। ঠিক আছে, তার মানে এটা একটা লিগ্যাল এক্সপ্রেশন। তার মানে a কে আমি ইনিশিয়ালাইজ করছি, b কে আমি ইনিশিয়ালাইজ করছি, c কে আমি ইনিশিয়ালাইজ করি নাই। ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? এখন দেখেন আপনি যদি প্রিন্টএফ দেন, কি বলছেন? স্যার আমাদের 10টায় ক্লাস আছে। হ্যাঁ দাঁড়ান জাস্ট 1 মিনিট। a, b, c, ঠিক আছে। এখন বলেন আপনি যদি এখানে জাস্ট লাস্ট লাইন বলেন, আপনি যদি এখানে a, b, c, a, b, c এর ভ্যালু প্রিন্ট করে দেখতে চান, বলেন তো আপনার রেজাল্ট কত আসবে? আউটপুটে কত দেখতে পারবেন? 2 দেখতে পারবেন, 3 দেখতে পারবেন, কিন্তু সরি পার্সেন্ট f দিছি, ভুলে পার্সেন্ট f দিছি, d। ঠিক আছে, আপনি এখানে a 2 দেখতে পারবেন a এর জন্য, 3 দেখতে পারবেন b এর জন্য, c এর জন্য কত দেখতে পারবেন বলেন তো? স্যার গার্বেজ ভ্যালু দিব কোন? কেন? আপনি এমন একটা ভ্যালু দেখতে পারবেন, ঠিক আছে, মানে একটা উল্টাপাল্টা ভ্যালু দেখতে পারবেন। ঠিক আছে, উল্টাপাল্টা ভ্যালু। ঠিক আছে, সো দেখেন সি এর ভ্যালু দেখতে পারেন 75, কিন্তু 75 টা আপনি কোথাও বলেন নাই সি এর ভ্যালু। কারণ এই ধরনের ভ্যালু, ঠিক আছে, আমি যদি কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে মান না দেই, কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি আমি ভ্যালু অ্যাসাইন না করি, তাহলে সেই ভ্যারিয়েবলটা অ্যাসাইন না করা পর্যন্ত একটা ডিফল্ট বা নিজের মতো একটা ভ্যালু নিজের মধ্যে অ্যাসাইন করে রাখে। নিজের মতো ভ্যালু, নিজের মতো ভ্যালু হচ্ছে অ্যাসাইন করে রাখে, যেটাকে আমরা বলি হচ্ছে গার্বেজ ভ্যালু। গার্বেজ মানে কি বলেন তো? গার্বেজ মানে কি? গার্বেজ মানে হচ্ছে ময়লা। ঠিক আছে, আনওয়ান্টেড। সো ক্লিয়ার? এটা ক্লিয়ার? ভাই বুঝতে পারছেন না এটা? জি স্যার। তো সবাই ব্রেক করেন। অ্যাটেন্ডেন্স আগেরটা ওয়াইজি হচ্ছে, আগেরটা অ্যাটেন্ডেন্স করেন, এরকম কি কেউ আছেন?